আচ্ছা, তাহলে আগের দিনের ক্লাসটা আমরা কন্টিনিউ করছি, এফেক্টিভ মাস অফ ইলেকট্রন। আচ্ছা, আগের দিন ডিরাইভ করেছিলাম, সেই ডেরিভেশনটা যদি মনে না থাকে তাহলে হবে। এবারে মানে প্রপার্টিগুলো স্টাডি করব, এখান থেকে এক্সামে প্রচুর কোশ্চেন আসে, আমরা এগুলো খুব স্কোরিং। আচ্ছা, আমরা এফেক্টিভ মাস এইরকম একটা রিলেশন পেয়েছিলাম, এম স্টার ইকুয়াল টু এই স্কয়ার স্কোয়ার ডিভাইড বাই d2 e dk2। তাহলে ইকে ডায়াগ্রাম থেকে বা ইকে রিলেশন থেকে তুমি যদি সেকেন্ড ডেরিভেটিভ করো সেই জিনিসটা পাবে যেটা, আর এই স্কয়ার ডিভাইড বাই দিস কোয়ান্টিটি হচ্ছে এম স্টার। এটা বুঝিয়েছিলাম, এম স্টার হচ্ছে এফেক্টিভ মাস অফ ইলেকট্রন। এফেক্টিভ মাস অফ ইলেকট্রনটা কী হচ্ছে, বেসিক্যালি ইলেকট্রন যে মাস ফিল করবে, মাস মানে বেসিক্যালি ইনার্শিয়া প্রপার্টি, বুঝতে পারলে? ইনার্শিয়া প্রপার্টিটা ভেরিয়েবল হতে পারে, কোথায় রয়েছে, কোন বন্ডিংয়ে, কোথায় এক্স্যাক্টলি কোন পজিশনে রয়েছে তার উপর ডিপেন্ড করবে, কী কন্ডিশন সারাউন্ডিংসে রয়েছে, সেটা এফেক্টিভ মাসটা আগে দিন বুঝিয়েছিলাম, এবং এফেক্টিভ মাস ব্যাপারটা আসবে। এবার দেখো এফেক্টিভ মাস প্রথমে দেখবো ফ্রি পার্টিকেলের জন্য কী হয়, বুঝতে পারলে? ফ্রি পার্টিকেল নাম্বার 1 আমরা দেখবো, স্টাডি করবো ফর ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেলে এনার্জি রিলেশন কী হবে, ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। কোয়ান্টাম মেকানিক্যালি পি মানে হচ্ছে এই স্কোয়ার কে স্কোয়ার বাই 2m। এটা হচ্ছে আমাদের ইকে রিলেশন, এটা আমরা দেখেছি আগের দিন একটা প্যারাবোলা হয়। আচ্ছা, এবার এখান থেকে তুমি যদি ডবল ডেরিভেটিভ করো, এটা ডবল ডেরিভেটিভ করো, ডি ই বাই ডি কে এখানে চলে আসবে 2 এই স্কোয়ার কে বাই 2m। ডবল ডেরিভেটিভ করলে ডি টু ই বাই ডি কে টু এখানে আসবে এই স্কোয়ার বাই এম চলে আসবে। দেখো 2 কেটে গেলো, এই স্কোয়ার বাই এম। আর এখানে যদি বসিয়ে দাও, এম স্টার ইকুয়াল টু কী আসবে, এম স্টার ইকুয়াল টু এই স্কোয়ার ডিভাইড বাই এই স্কোয়ার বাই এম, দ্যাট ইজ এম। এম হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রনের মাস। এখানে যে আমরা এম ইউজ করি নর্মাল ইলেকট্রনের মাস, এটা মাস বুঝি সেটাই, বুঝতে পারলে? এফেক্টিভ মাসটা ইলেকট্রনের মাস হচ্ছে ফর ফ্রি পার্টিকেল। এটা স্বাভাবিক হওয়া উচিত, মানে নর্মালি ফ্রি পার্টিকেল যখন দেখবো সেটা মাস কী হলো, সেটা নর্মাল মাস। তো দেখো এই জিনিসটা এফেক্টিভ মাস ব্যাপারটাকে যেটা আমরা এতদিন বুঝেছি সেটা ঠিকঠাকই। বা যদি তুমি একটা ল্যাটিসের ভেতরে চলে যাও, একটা বন্ডিংয়ের ভেতরে রয়েছে, তখন যেটা ফিল করবে সেটা এফেক্টিভ মাস এম স্টার, এটা তখন রিপ্রেজেন্ট করবে। এবার এটা যদি এক্স্যাক্টলি নেচারটা কী সেটা জানতে হবে তোমাকে এই ইকে রিলেশন থেকে। বাট ইকে রিলেশনটা পজিশন টু পজিশন, বন্ডিং টু বন্ডিং, ধরো একটা স্ট্রাকচার রয়েছে, সে সিলিকন স্ট্রাকচার, একটা সিলিকনের স্ট্রাকচার। এবার এই ইলেকট্রনটা ডিফারেন্ট পজিশনে যখন থাকবে, পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্ট হবে, বুঝতে পারবে? ডিফারেন্ট পজিশনে থাকবে, ডিফারেন্ট লোকেশনে থাকবে, বা ডিফারেন্ট এনার্জি লেভেলে থাকবে, তা ইকে রিলেশন ডিফারেন্ট হবে। যদি আমরা ব্যান্ড থিওরি দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে ব্যান্ড থিওরি আমরা দেখেছিলাম এরকম, নর্মালি এটা তোমার ড্র করতে হবে না বোঝার জন্য, শুধু ব্যান্ড থিওরি মানে এটা আমাদের এরকম কিছু ব্যান্ড থাকবে, এরকম এক্স্যাক্টলি আমরা এরকম ড্র করি, বাট রিয়েল লাইফে এরকমই থাকে, উঁচু নিচে এরকম ঢেউ মতো থাকবে। আর এখানে হচ্ছে একটা কিছু ব্যান্ড থাকবে, এটা হচ্ছে তোমাদের কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড। তাহলে এই যে এই এনার্জি লেভেল এরকমভাবে থাকবে, কোনো জায়গায় লাই করছে, বুঝতে পারলে? ইলেকট্রন যখন ডিফারেন্ট জায়গায় থাকবে তার ইকে রিলেশনটা একটু ভেরিয়েবল হবে, বুঝতে পারলে? সেটা ফার্স্ট বিলো জন্য থাকে, আমরা আগে দেখেছি ফার্স্ট বিলো জন থাকলে সেটা গ্রাফ কী হয় সেটা আমরা দেখেছি। তাহলে ইলেকট্রন যখন ফ্রি পার্টিকেল না হয়ে নর্মালভাবে একটা স্ট্রাকচারের ভেতরে থাকবে, তখন এফেক্টিভ মাস কীরকম বিহেভ করবে। এবার আমরা ইকে ডায়াগ্রাম, একটা বড় একটা ডায়াগ্রাম করবো, সেই ডায়াগ্রামটা দেখবে সমস্ত বইতে রয়েছে, খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। আর এটা হচ্ছে ডিফারেন্ট জিনিসের আমরা ডায়াগ্রাম করবো। প্রথমে হচ্ছে এটা গ্রাফ ড্র করছি, আর ফার্স্ট ই ভার্সেস কে ডায়াগ্রাম করছি, ই ভার্সেস কে ডায়াগ্রাম। আচ্ছা, ইকে ডায়াগ্রামে আমরা কতটুকু নেব স্পেস, ফার্স্ট বিলিয় জন নেব, ফার্স্ট বিলিয় জন হচ্ছে কে স্পেসে এই জোনটাকে আমরা ফার্স্ট বিলিয় জন বলি, পাই বাই এ, এদিক হচ্ছে মাইনাস পাই বাই এ, এটা হচ্ছে ফার্স্ট বিলিয় জন, দ্যাট ইজ কে স্পেসে স্মল রিজিয়ন, ঠিক আছে? কে স্পেসে স্মল ফার্স্ট রিজিয়ন, এটা হচ্ছে ফার্স্ট বিলিয় জন। এখানে আমরা একদিন দেখেছিলাম, এটা যদি ভালো করে ড্র করি নেচারটা এক্স্যাক্টলি এরকম হয়, এখানে নেচারটা এরকম হয়, এরকম হবে, ঠিক আছে? এতটা ঢেউ না হলেও এরকম হবে ফার্স্ট বিলিয়জনে ইকে ডায়াগ্রামটা এরকম। সেকেন্ড বিলিয়জনে কীরকম হবে সেটা আগে দেখিয়েছিলাম বড় ডায়াগ্রাম করে, এখান থেকে একটা গ্যাপ থাকবে, গ্যাপ থাকার পর উপরের দিকে এরকম উঠবে, বুঝতে পারলে? তাহলে কে বাই আমরা আগের দিন এই কনিক-পেনি মডেল থেকে এটা হচ্ছে সবই কনসিকুয়েন্স অফ কনিক-পেনি মডেল। কনিক-পেনি মডেলের উপর ডিপেন্ড করে এরকম, কনিক-পেনি মডেল না অন্য কোনো মডেল যদি ফলো করে, যেমন টাইট বাইন্ডিং মডেল বা আদার লুজ বাইন্ডিং মডেল, অনেক মডেল রয়েছে, সেগুলো আমরা এমএসসিতে পড়বো, তখন দেখবে এই রিলেশনগুলো আলাদা হয়ে যাবে, তার এই গ্রাফের নেচারটা একটু আলাদা হয়ে যাবে। আচ্ছা, এটা এক্স্যাক্টলি জিরোতে নয়, মিট করে না, একটু উপরের দিকে থাকে, এটা আমরা জিরো স্কেল করিনি এটাকে। এবার
এখানে পাই বাই এ বা মাইনাস পাই বাই এ পয়েন্টে এনার্জি লেভেলটা এখানে একটু জাম্প করে যায়, সেটা হচ্ছে আমাদের করসপন্ডিং ফরবিডেন রিজিয়ন, এটা আমরা আগে দেখিয়েছি। আচ্ছা, এবার আমরা এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস বের করবো। প্রথম হচ্ছে বের করতে হবে ভেলোসিটি বের করো। ভেলোসিটি রিলেশন আমরা একদিন লিখেছিলাম, ভি ইকুয়াল টু কে ইকে রিলেশন থেকে লেখা যায়। ভি ইকুয়াল টু কী হবে, ইকে রিলেশন থেকে আমরা লিখেছি ভি ইকুয়াল টু 1/h ডিই বাই ডিকে, কোথা থেকে পাওয়া যায়, ভেরি ইজিলি আমরা বের করতে পারি, সেটা আগের দিন বলেছি আর ডিসকাস করেছি। ওমেগা, ভি ইকুয়াল টু ওমেগা বাই কে, ওমেগা রিলেশন থেকে বের করতে পারি এটাকে, ই ইকুয়াল টু এইচ কাট ওমেগা থেকে। আচ্ছা, এবার তাহলে এই যে আমাদের ইকে রিলেশনটা পেয়েছে ফার্স্ট বিলিয়জনে, এটা থেকে আমাদের এই রিলেশনটা বের করতে 1/h কাটের কনস্ট্যান্ট কোয়ান্টিটি ডিভাইড করবে। বেসিক্যালি এটা স্লোপটাই হচ্ছে প্রপোর্শনাল ভেলোসিটি। নেক্সট আমাদের ডায়াগ্রাম হচ্ছে ভেলোসিটি, এদিকে নেব ভেলোসিটি ভার্সেস এদিকে কে। তাহলে এটা স্লোপটা ডিফারেন্ট জায়গায় কী হবে, প্রথমে দেখো এই যে এইখানে কে যখন 0 যে পয়েন্টে, স্লোপটা কী হবে এখানে, এই যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডি বাই ডিকে, স্লোপটা কী হবে এই পয়েন্টে 0 হবে। এই পয়েন্টে তো স্ট্রেট লাইন এরকম হচ্ছে, তাহলে 0 হচ্ছে, এই পয়েন্টে এটা 0 হবে। আচ্ছা, এবার এখানে কার্ভ হচ্ছে, এই যে পয়েন্টে কী হবে, এই পয়েন্টে স্লোপটা কী হবে স্ট্রেট লাইন, অ্যাপ্রক্সিমেটলি স্ট্রেট লাইন, তাহলে স্লোপটা কী হবে 1 হয়ে যাবে। তারপর আবার কী হবে, এটা এরকম করে স্লোপটা এই প্রথমে 0 ছিল, 0 থেকে কমে 1 হবে, তাই তো, কমে 0 থেকে কমে মানে বেড়ে বেসিক্যালি 0 থেকে ধীরে ধীরে বাড়বে, বেড়ে তো এখানে ট্যানজেন্ট ড্র করো, এখানে ট্যানজেন্ট 0, এখানে অ্যাঙ্গেল বাড়ছে, এখানে অ্যাঙ্গেল বাড়ছে, এখানে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে, দ্যাট ইজ 1 হলো। এরপর আবার কী হবে, অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি চেয়ে বাড়তে শুরু করবে, বেড়ে এখানে যখন যাবে অ্যাঙ্গেলটা পুরো আবার কী হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে বেড়ে আবার কমে যাবে, বুঝলো স্লোপটা, এখানে স্লোপ প্রপোর্শনাল টু স্লোপ, তাহলে স্লোপটা কী হবে ধীরে ধীরে ম্যাক্সিমাম 1 হবে, 1 থেকে আবার 0 হবে, 0 থেকে বেড়ে 1 হবে, আবার 0 হবে, এবং সেটা গ্রেজুয়ালি স্টেট হবে, চেঞ্জ হবে। তাহলে এখানে গ্রাফটা কী হবে, গ্রেজুয়ালি বাড়বে, বেড়ে আবার কমবে, বুঝতে পারলে। তাহলে এখানে যদি গ্রাফ ড্র করবো যখন এটাই, এই গ্রেজুয়ালি ভেলোসিটিটা বাড়বে, বেড়ে আবার কমে গেল, 0 হয়ে গেল। আর এখানে কী হবে, এই নেচারটা, এখানে স্লোপ যদি পজিটিভ হয়, এখানে কী হবে, স্লোপটা কী হবে নেগেটিভ হবে, ম্যাগনিটিউডটা সেম বাট নেগেটিভ ভ্যালু হবে। তাহলে এটা এক্স্যাক্টলি এই নিচ দিয়ে এরকম করে আসবে, তাহলে ভেলোসিটি এরকম ডায়াগ্রাম হবে ভি, এটা যে গ্রুপ ভেলোসিটি, কারণ এখানে যা কিছু ভেলোসিটি হবে গ্রুপ ভেলোসিটি হবে, কারণ কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলের ভেলোসিটি মানে গ্রুপ ভেলোসিটি, তাহলে এক্স্যাক্টলি একই রকম নেচার হবে, একটু নেচারটা এরকম হলো না, এরকম নেচার হবে, এটা গ্রুপ ভেলোসিটির নেচার। আচ্ছা, নেক্সট আমাদের কাজ হচ্ছে এফেক্টিভ মাস বের করা, এম স্টার। আচ্ছা, এম স্টার কী করে বের করবে, এটাকে আবার ডেরিভেটিভ করবে, এইবার এই স্লোপটা রয়েছে, এই স্লোপটাকে আবার ডেরিভেটিভ করবে, বুঝতে পারলে। তাহলে কী পাবে তুমি, এটাকে ডেরিভেটিভ করা মানে d2e dk2 পাবে, বুঝতে পারলে। এই গ্রাফটাকে তুমি ডেরিভেটিভ করা মানে হচ্ছে এটা ডেরিভেটিভ পেলে, সেই কোয়ান্টিটি পেলে, সেই কোয়ান্টিটি থেকে ডিভাইড করে দেবে এই স্কোয়ারকে, তাহলে তুমি এম স্টার পাবে। আচ্ছা, দেখো এখানে ডেরিভেটিভ করলে কী হবে এই পয়েন্টে, এবার এরকম করে নামছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এই জায়গাটা কি স্ট্রেট লাইন, রাইট, এই কার্ভটা রেড কালারটা কার্ভটা ধীরে ধীরে ফল করছে, তার মানে অ্যাপ্রক্সিমেটলি এখানে হচ্ছে স্ট্রেট লাইন হয় মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মোটামুটি, তাহলে কি 1 হবে, তাহলে এখানে ডেরিভেটিভ করলে 1 হলো। এই ডেরিভেটিভ করলে 1 মানে হচ্ছে d2e dk2 ইকুয়াল টু 1, তাহলে এম স্টার ইকুয়াল টু a স্কোয়ার চলে আসবে, একটা ভ্যালু হলো, ফাইনাল একটা ভ্যালু হলো, সে কখনোই 0 নয়, একটা কিছু ভ্যালু হলো, সেই ভ্যালুটা আমরা এখানে ডায়াগ্রামে ড্র করবো, তাহলে এরকম একটা ভ্যালু হলো, সেই ভ্যালুটা হচ্ছে 0 নয়, তার চেয়ে একটু বেশি, a স্কোয়ার বেসিক্যালি। আচ্ছা, এবার স্লোপটা এখানে দেখো স্লোপটা এরকম আছে 45 ডিগ্রি, এবার অ্যাঙ্গেলটা এখানে কী হচ্ছে, অ্যাঙ্গেলটা কমছে, তো এখানে কমছে, কমে এই পয়েন্টে কী হয়ে যাবে 0 হয়ে যাবে, স্লোপটা 0 হয়ে যাবে। তাহলে এই পয়েন্টে স্লোপ 0, বিফোর দ্যাট ধীরে ধীরে ডিক্রিজ করছে, যখন এই যে ভ্যালুটা ডিক্রিজ করবে স্লোপটা, এই যে কোয়ান্টিটি সেটা ডিক্রিজ করবে, তাহলে বুঝতে পারলে, এই কোয়ান্টিটি ডিক্রিজ করে, তাহলে এটাকে ডিভাইড করলে কী হবে, এটা বড় হয়ে যাবে, আরও লিমিটটা বাড়বে, এটা এই কার্ভ হিসাবে যেভাবে যে রেটে এটা ডিক্রিজ করবে, সিমিলারলি সেই রেটে এটা বাড়বে, তাহলে এটা বাড়বে, এরকম করে বেড়ে যাবে। আচ্ছা, বেড়ে এখানে কী হবে, এই পয়েন্টে এই একটা পয়েন্ট পাচ্ছ, এই পয়েন্টটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখন অ্যারাইজ করবে, আগে অতটা ইম্পর্টেন্ট বুঝতে পারিনি। এই পয়েন্টে স্লোপটা, এটা স্লোপ কী হবে 0 হয়ে যাবে, বুঝতে পারলে। এই কাপের স্লোপ মানেই হচ্ছে এই কোয়ান্টিটি, এখানে 0 যখন ডিভাইড করে দেবে কী হবে, এটা ইনফিনিটি হয়ে যাবে, ফিজিক্যালি বেশি আনমেজারেবল কোয়ান্টিটি হয়ে যাবে, তাহলে এই পয়েন্টে ইনফিনিটি হয়ে যাবে মাসটা। তাহলে আমরা মাসে যখন ডায়াগ্রাম ড্র করবো তখন এরকম ডায়াগ্রাম হবে, এটা একটু নিচে করে দিচ্ছেন ধরতে অসুবিধা, এরকম ডায়াগ্রাম হবে,
তাহলে ওই পয়েন্টে গিয়ে এটা এখানে গিয়ে ইনফিনিটি দিয়ে চলে যাবে, তার এটা এরকম হয়ে যাবে, এটা কাট করবে না, জানো এই পয়েন্টে মিট করছে না, এই পয়েন্টে গিয়ে একটা ডট ডট করে উপর দিকে উঠে যাচ্ছে, ইনফিনিটির মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার নেক্সট পরের পয়েন্টে দেখো, এর পরে যে পার্টটা আসবে আবার স্লোপটা কী হতে শুরু করলে এবার স্লোপটা এখানে 45 ডিগ্রি কমে 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 0 হলো, রাইট। এবার আবার কী হবে, 0 থেকে এদিকে হচ্ছে, এদিকে হওয়া মানে কি, এটা আবার বাড়বে, আবার বাড়তে শুরু করবে, ঠিক আছে। এখানে স্লোপটা কী হয়, এটা যে নেগেটিভ স্লোপ হবে, রাইট। এদিকে যদি হতো কাপটা তাহলে পজিটিভ, এদিকে হলে নেগেটিভ, তাহলে কমে কমে এখানে নেগেটিভ ভ্যালু হবে, বাট এখানে 0 হওয়ার কোনো স্কোপ নেই, এরকম একটা ভ্যালু কমে কমে এরকম একটা নেগেটিভ ভ্যালু হবে। আচ্ছা, নেগেটিভ ভ্যালু হলে আর এখানে কী হবে, এখান থেকে উল্টো রকম ভ্যালু হবে, হ্যাঁ পজিটিভ ভ্যালু হবে। ওকে, তাহলে আমরা এখানে এম স্টার, এটা এম স্টার ভার্সেস কে ডায়াগ্রাম হলো। আচ্ছা, তাহলে দেখো ইমিডিয়েটলি একবার দেখে নাও, তারপর আবার ডিসকাস করছি, একবার দেখে নাও। তাহলে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে 0 হলো, তারপর আবার এই পয়েন্টে কী হবে, নেগেটিভ ভ্যালু হবে, বুঝতে পারলে, এবং হাই নেগেটিভ ভ্যালু হবে। তাহলে এদিকে হচ্ছে পজিটিভ ভ্যালু হতে হতে 0 হলো, কমে কমে 0 হলো, তারপরে এখানে আবার নেগেটিভ ভ্যালু হলো। তাহলে এই জিনিসটাতে ডিভাইড করছে, এটা যখন 0তে ডিভাইড করবে ইনফিনিটি হয়ে গেলো, 0 বিফোর দ্যাট লার্জ ভ্যালু, পজিটিভ লার্জ ভ্যালু। আবার 0 পর কী হবে, যেখানে ইনফিনিটি হলো তারপরে কী হবে, নেগেটিভ লার্জ ভ্যালু। তারপর ইমিডিয়েটলি এখান থেকে গ্রাফ ফল করে যাবে নিচের দিকে, একটা ডিসকাউন্টই দেখাবে। তা ডিসকাউন্টটি হলে কীরকম পাবে, এইরকম জিনিস পাবে, এখানটা হয়ে যাবে এটার এই পয়েন্টে এরকম হয়ে যাবে নিচেরটা। তাহলে এফেক্টিভ মাস কীরকম পেলে, এফেক্টিভ মাস রিলেশনটা এইখান থেকে এই যে ডিসকন্টিনিউটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি, বুঝতে পারবে ব্যাপারটা। 0 এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিমিট, রাইট হ্যান্ড সাইড লিমিট, দুটো ইনফিনিটি আসবে, একটা প্লাস একটা মাইনাস ইনফিনিটি। এই পয়েন্টে লিমিট ইউজ করলে লেফট হ্যান্ড সাইড থেকে আসবে, লেফট হ্যান্ড সাইড থেকে এগুলো প্লাস ইনফিনিটি আসবে, রাইট হ্যান্ড সাইড থেকে এগুলো মাইনাস ইনফিনিটি আসবে। তো সেটা বসিয়ে দিলাম, এরকম দেখতে পেলাম। এফেক্টিভ মাসটা বেসিক্যালি যদি কনিক পেনি মডেল আমরা ফলো করি, যে মেটেরিয়াল ফলো করে, সেটা এরকম দেখতে হবে এফেক্টিভ মাসটা। এবার তোমার মনে হবে এই ইনফিনিটি হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি, এটা ফিজিক্যালি বলার চেষ্টা করবো একটু পরেই, এটা ডায়াগ্রাম ড্র করে নাও। আরেকটা গ্রাফ ড্র করা হয়, সেটা হচ্ছে এফকে বলে একটা জিনিস ড্র করা হয়। এফকে বলে একটা জিনিস ডিফাইন করো, ফ্র্যাকশন অফ মাস, এফকে ইকুয়াল টু এম বাই এম স্টার, বুঝতে পারলে। এম তো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি ইলেকট্রনের মাস, ডিভাইড বাই এম স্টার। এম স্টার মানে হচ্ছে এফেক্টিভ মাস দিয়ে ডিভাইড করেছি, এফেক্টিভ মাস দিয়ে ডিভাইড করে একটা কোয়ান্টিটি পাবে, এটা যে ডিভাইড করে দিয়ে, তাহলে বেসিক্যালি এটা হয়ে যাবে এই যে ওপরে চলে যাবে এটা। তখন এইটা ডিভাইড বাই এটা একটা এই ফ্র্যাকশন একটা গ্রাফ ড্র করা হয়। আচ্ছা, এখানে ড্র করছি, বা তোমরা নিচে ড্র করবে, তোমার খাতায় জায়গা রয়েছে, আমার নিচে জায়গা নেই বলে আমি একটু মুছে এটা হালকা করে ড্র করছি, এটাকে আমরা মুছে দিয়েছি, আমরা দেখতেই পাবেন। দিয়ে এটা এরকম একটা গ্রাফ ড্র করা হবে। তাহলে এম বাই এম স্টার একটা গ্রাফ ড্র করবো, এরকমভাবে আসবে, উপর থেকে ফল করে নিচে চলে আসবে। এফকে, আচ্ছা এই পয়েন্টে 0 হবে, সেটা এরকম একটা গ্রাফ হবে। এই পয়েন্টে ইনফ্লেশন পয়েন্ট, এই পয়েন্টে 0 হচ্ছে। আচ্ছা, এটা যদি বুঝতে না পারো, এখানে একটু ম্যাথামেটিক্সটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে এম স্টার দিয়ে ডিভাইড করে দিয়েছে, এম স্টার দিয়ে ডিভাইড করা মানে কী হবে, এখানে হয়ে যাবে এম, এখানে এটা থাকবে এম ডিভাইড বাই এ স্কোয়ার ইন্টু হয়ে যাবে D2E DK2, বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে দেখো এটা হচ্ছে এম কনস্ট্যান্ট, এই স্কোয়ার ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ইলেকট্রনের মাস, নর্মাল ইলেকট্রনের মাস 9.3 × 10⁻31, এই দুটো ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তাহলে এফকে একটা কোয়ান্টিটি ডিফাইন করলাম, ফ্র্যাকশন অফ মাস, বুঝতে পারলে। ফ্র্যাকশন অফ মাস মানে এই মাসটা এই কোয়ান্টিটির সাথে প্রপোর্শনাল টু। এবার দেখো এই কোয়ান্টিটি যখন 0 হয়েছিল তখন এম স্টারটা ইনফিনিটি ছিল, বুঝতে পারলে ব্যাপারটা। এখন এই স্টারটা যখন 0 হয়ে যাবে, তখন এফকেটা 0 হয়ে যাবে। তাহলে কোথায় 0 হয়েছিল, এই পয়েন্টে 0 হয়েছিল, রাইট। এই পয়েন্টে 0 হয়েছিল ডবল ডেরিভেটিভটা, তাহলে এই পয়েন্টে সেটা 0 হবে, এই যে 0 হলো। তাহলে এখানে ইনফিনিটি হওয়ার কোনো স্কোপ নেই, এই পয়েন্টটা 0, আর এখানটা পজিটিভ থাকবে আর এদিকে নেগেটিভ থাকবে। আচ্ছা, নেগেটিভ থাকবে মানে স্লোপটার উপর ডিপেন্ড করছে, যেহেতু এইখানে মাসটা নেগেটিভ ছিল, নেগেটিভ মাসে ডিভাইড করলে সামনে একটা নেগেটিভ চলে আসবে, এরকম একটা ব্যাপার হলো। এবার নেগেটিভ মাসের কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করবো, এবার নেগেটিভ পজিটিভ মাসের ব্যাপারটা কী, এবং সেটা এফেক্টিভ মাসটা ইনফিনিটি হয়ে যাচ্ছে মানে কি, ইনফিনিটি হয়ে যাচ্ছে ব্যাপারটা দেখো। আমাদের একটা ভাবার চেষ্টা করো যে আমি যদি ফ্রি থাকি, তাহলে যে কোনো দিকে যে কোনোভাবে যেতে পারি। আমার যদি একটা জায়গা থাকে যে এদিকে যাওয়া যাবে না, বা আমাকে তো কেউ বেঁধে রেখেছে কোনো একটা জায়গায়, তাহলে আমি যাওয়ার চেষ্টা করছি, কোথাও ওখানে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি পাচ্ছি না। দ্যাট মিনস আমাকে কী মনে হবে, ইনফাইনাইটলি মাস মনে হবে, বুঝতে পারলে ব্যাপারটা। সেক্ষেত্রে ইনফিনিটি মাস, যেখানে ইলেকট্রন যেতে পারবে না,
তার মানে এই রিজনে ইলেকট্রন ক্যান নট গো দেয়ার। কথা বলছো, যখন ইলেকট্রনের মনে হবে ইনফিনিটি মাস, তার মানে অতটাই পরিমাণে ফোর্স লাগবে। ইনফিনিটি মাসকে মুভ করাতে গেলে কতটা ফোর্স লাগবে? ইনফাইনাইট রকম ফোর্স লাগবে। তার মানে ওখানে হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স যদি দাও, ভেরি ভেরি লার্জ ফোর্স দাও, তবেই পার্টিকেলটা ওই সমস্ত রিজনে যেতে পারে, বাকি রিজনে এভাবে থাকবে। ইলেকট্রনটা কোন রিজনে যাবে কোন রিজনে যাবে না, ইজিলি মুভ করতে পারে কি পারে না, সেটা এফেক্টিভ মাস সেখান থেকে এটা বুঝতে পারো। বুঝতে পারলে? এখান থেকে এটা পাওয়া যাবে। এখানে এফেক্টিভ মাস, নেগেটিভটা পরে আসছি, পজিটিভটা শুধু ভাবো। পজিটিভ মাস মানে মাস তো পজিটিভই হয়, এফেক্টিভ মাস পজিটিভ হবে। যত মাস যেখানে কম সেখানে একটু অল্প ইলেকট্রিক ফিল্ড থাকলে মুভ করতে পারবে। মাস যেখানে বেশি, ইনার্শিয়া প্রপার্টি বেশি হবে, দ্যাট মিনস ওখানে মুভমেন্ট হতে পারে না। এবার নেক্সট কথা চলে আসো, মাসটা নেগেটিভ পেলে, ম্যাথামেটিক্যালি নেগেটিভ পেলে, ফিজিক্যালি মাস কখনো নেগেটিভ হয় না। যে দেখো একটা জিনিস, আমরা যদি কুলম্বস ল ছোটো থেকে যে সমস্ত ফোর্স ইউজ করি, যে ফোর্সের ইকুয়েশনগুলো, সেগুলো যে ভাবার চেষ্টা করি, এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। বুঝতে পারলে? মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এই রিলেশনটা রয়েছে। আচ্ছা, আরেকটা রয়েছে দেখো ইলেকট্রিক ফিল্ডের রিলেশন, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। এই রিলেশনগুলো জানি, তাহলে এখানে যদি বসি তাহলে কিউ ইন্টু ই ইকুয়াল টু এম ইন্টু এ, এরকম হবে। এটা ক্লাসিক্যাল কনসেপ্ট থেকে ভাবি, নিউটনস ল থেকে ভাবছি, ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্লাসিক্যাল কনসেপ্ট থেকে। ফোর্স ইকুয়াল টু দিস। আচ্ছা, এখানে দেখো নর্মালি হবে, এখান থেকে বুঝতে পারি যে এটা ইলেকট্রিক ফিল্ড যেদিকে, অ্যাক্সেলারেশন সেদিকে হবে। বুঝতে পারলে? পার্টিকেলের যেটা কিউ যদি প্লাস হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে, অ্যাক্সেলারেশন সেদিকে হবে। মাস তো কনস্ট্যান্ট পজিটিভ কোয়ান্টিটি, নর্মাল আমরা তাই জানি। তাহলে ইলেকট্রিক যদি প্লাস হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিকে হবে, যদি মাইনাস হয় এখানে তাহলে অ্যাক্সেলারেশন দিকে হবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে উল্টো দিকে যাবে। তার মানে পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের দিকে যাবে, নেগেটিভ চার্জ উল্টো দিকে যাবে। আচ্ছা, এবার যদি একটা চার্জের, কোনো একটা পার্টিকেল বা চার্জের মাস নেগেটিভ হয়ে যায়, ধরো ম্যাথামেটিক্যালি, ফিজিক্যালি কোথাও একটা নেগেটিভ, ম্যাথামেটিক্যালি হলো, ফিজিক্যালি তো কখনো নেগেটিভ হয় না, ম্যাথামেটিক্যালি কোথাও নেগেটিভ হয়েছে, এই নেগেটিভ বসালে কী হবে, এখানে একটা নেগেটিভ চলে আসবে। বুঝতে পারলে ব্যাপারটা? যদি নেগেটিভ চলে আসে তখন একটা এই মাসটা নেগেটিভ, এম স্টারটা নেগেটিভ বেরোলো, তো এম স্টারটা আমি লিখলাম এখানে, এম স্টারটা ভ্যালু পেলাম সামথিং নেগেটিভ ইন্টু এম, এ ভেক্টর পেলাম। তাহলে এবার সেই নেগেটিভ যে মাসটা, সেটা কোন দিকে মুভ করবে? ইলেকট্রন যেদিকে মুভ করে সেদিকে মুভ করবে। কথা বুঝতে পারলে? তাহলে চার্জ হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, একটা পজিটিভ কোয়ান্টিটি চার্জ, সেই পজিটিভ কোয়ান্টিটি চার্জটা ইলেকট্রন যেদিকে যায় সেদিকে মুভ করছে। ঠিক আছে? ইলেকট্রন যেদিকে মুভ যাবে সেদিকে মুভ করে, দ্যাট মিনস এটা হচ্ছে হোল। বুঝতে পারলে? তাহলে কি হবে, এই নেগেটিভ কোয়ান্টিটির মাসটা ইলেকট্রনের দিকে মুভ করছে, মানে যেরকম হবে, আমরা যদি ভাবি একটা নেগেটিভ কোয়ান্টিটির মাসটা, তাহলে বেসিক্যালি হোল কনসেপ্টটা, মানে হোল মানে হচ্ছে একটা পজিটিভ চার্জ। বুঝতে পারলে? একটা পজিটিভ চার্জটা পজিটিভ, কিন্তু মুভমেন্টটা হচ্ছে ইলেকট্রনের উল্টো দিকে। বুঝতে পারলে? ইলেকট্রন যেদিকে মুভ হবে তার উল্টো দিকে মুভমেন্ট হচ্ছে, তাই হয়। তাহলে এটা হচ্ছে হোলের কনসেপ্ট এলো। তাহলে নেগেটিভ মাস কার হবে বলবে? ম্যাথামেটিক্যালি নেগেটিভ মাস যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হোল। চার্জটা পজিটিভ, বাট মুভমেন্টটা কী হবে? ইলেকট্রনের উল্টো দিকে হবে। ঠিক আছে? এটা হোলের কনসেপ্ট, দেখবে নোটে লিখে দিয়েছি। ব্যান্ড থিওরি কনসেপ্টে আমরা এখানে ব্যান্ড দেখতে পেয়েছি, ফরবিডেন রিজন দেখতে পেয়েছি। সেই ফরবিডেন রিজন মানে ব্যান্ড, বেসিক্যালি ওটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডের মধ্যে ডিফারেন্স। সেটা রেসপেক্টে আমরা 3 রকম মেটেরিয়াল এক্সপ্লেন করব। যদি এরকম একটা কন্ডাকশন ব্যান্ড হয়, নিচে আর কি ড্র করে দাও, কন্ডাকশন ব্যান্ডে ওখানে ড্র করছি, মানে গ্যাপটা কতটা হবে, যে আগের দিনে যে গ্যাপটা ড্র করেছিলাম বেসিক্যালি রিয়েল লাইফে কতটা ইকে ডায়াগ্রামে, এই গ্যাপটা যদি বেশি হয়, বুঝতে পারলে? এটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড, এই যে কন্ডাকশন ব্যান্ড, এগুলো ছোটো থেকে আমরা দেখে এসেছি। এটা যদি খুব হাই হয়, ইজি, এটা হচ্ছে ফরবিডেন রিজিয়ন, বুঝতে পারলে? যেখানে ইলেকট্রন স্টে করতে পারে না। ওই ডায়াগ্রাম থেকে, ইকে ডায়াগ্রাম থেকে বোঝা যায় আগের দিনের গ্রাফটা দেখে, যে এটা খুব ছোটো হয়ে যায়, দ্যাট ইজ কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডটা কাছাকাছি চলে এসছে। এরকম হতে পারে একটা। আরেকটা জিনিস পাবো, যে কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ড সুপারপজিশন হয়ে যাবে। বুঝতে পারলে? এরকম সুপারপজিশন হয়ে যাবে। এই 3টে এরকম স্টেট পাওয়া যায়। আচ্ছা, এটা মোটামুটি ধরে রাখো, এটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ 1 EV, এটা হচ্ছে ফিউ ইভি অফ দ্য অর্ডার অফ ধরো 6, 5 বা 6 EV, এরকম কিছু হলো। আর এটা হচ্ছে 0, এখানে ব্যালেন্স ব্যান্ড নেই, এটা হচ্ছে ইজি ইকুয়াল টু এখানে 0। তাহলে এটা হয়ে যাবে কন্ডাক্টর, এটা সেমিকন্ডাক্টর, এটা ইনসুলেটর। এবার এই যে ডিফারেন্সটা হচ্ছে বা হচ্ছে না, বুঝতে পারলে? ইকে ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারবো সেই ইকে ডায়াগ্রামটা কীরকম ছিল। আগের দিন ড্র করেছিলাম, দেখো ইকে ডায়াগ্রামটা এরকম ড্র করেছিলাম। এই ফার্স্ট বিলো আজন, সেকেন্ড বিলো আজনের রেসপেক্টে ফার্স্ট বিলো আজনটা এরকম ছিল, তারপর সেকেন্ড বিলো আজনটায় আমাদের ডায়াগ্রামটা এরকম ছিল, এখান থেকে উঠে এরকম চলে যাবে, রাইট?
এই যে পাই বাই এ, এই যে পয়েন্টে এই যে ডিফারেন্সটা পাচ্ছ ইকে ডায়াগ্রাম, এটা হচ্ছে ওপরের দিকে ড্র করেছেন আগের দিনের গ্রাফটা, এটা ই ভার্সেস কে। ইকে ডায়াগ্রামে এটা কনিক পেনি মডেল আমরা যেখানে যেখানে অ্যাপ্লিকেবল সেখানে অ্যাপ্লাই করে ইকে ডায়াগ্রাম ড্র করেছি, তার রেসপেক্ট এই যে এনার্জি গ্যাপ পাচ্ছ, দ্যাট মিনস কে স্পেসে পাই বাই এ এখানে একটা ডিসকন্টিনিউ রয়েছে, এনার্জি লেভেলে একটা ডিসকন্টিনিউ রয়েছে। তাহলে এই দেখো দিকে দেখো, আমরা ইকে ডায়াগ্রাম থেকে তিনটে জিনিস এক্সপ্লেন করবো ব্যান্ড গ্যাপ থেকে। এই ছবিটা আগে দিন ইকে ডায়াগ্রাম করেছিলাম আগের ক্লাসে, এইটুকু ছিল ব্যান্ড গ্যাপ ছিল, বুঝতে পারলে ফরবিডেন রিজিয়ন। এই ফরবিডেন রিজিয়নটা বড় হতে পারে ছোটো হতে পারে, যদি বড় হয় তাহলে হয়ে যাবে ইনসুলেটার, ছোটো হলে হবে সেমিকন্ডাক্টর। যদি মেটাল হয় তাহলে বেসিক্যালি ব্যান্ড গ্যাপ থাকবে না। তাহলে মেটালের জন্য এখন ব্যান্ড গ্যাপ থাকবে না, বাট আমাদের এই যে ডায়াগ্রাম থেকে মেন ডায়াগ্রাম থেকে যেটা পেয়েছিলাম এরকম করে একটা ডায়াগ্রাম হয়েছিল সেই ডেল্টা ফাংশনের মতো, সেই ডায়াগ্রামে বলেছি সবসময় থাকবে এরকম গ্যাপ। তাহলে এই যে কনিক পেনি মডেলটা কন্ডাক্টরের জন্য ভ্যালিড নয়, বুঝতে পারলে। আমরা কন্ডাক্টরের জন্য অন্যভাবে ভাবতে পারি, যে এক্সপেরিমেন্টালি দেখতে পারি যে এই গ্যাপ কিছু থাকে না। কীভাবে থাকে না সেটা এক্সপেরিমেন্টাল এভিডেন্স হচ্ছে, আমরা যদি এখানে যদি একটা বাইরে থেকে বেশি স্মল অ্যামাউন্ট অফ ফোর্স দিই, মানে একটা ইলেকট্রিক ফিল্ড দিই, তাহলে কখনই তুমি কন্ডাকশন পাবে না। বেশি অ্যামাউন্ট অফ ফোর্স দিলে এখান থেকে ইলেকট্রন জাম করে এখানে যাবে, তারপর কন্ডাকশন হবে। কারণ এই লেভেলটা হচ্ছে ফ্রি লেভেল, বুঝতে পারলো ব্যাপারটা। ফ্রি লেভেলটা কীরকম, ফ্রি লেভেলটা খানিকটা ফিলিংস তোমার যদি দিতে চাই এই জিনিসটা, কন্ডাকশন ব্যান্ডটা কীরকম, ধরো একটা গাড়ি নিয়ে তুমি যাচ্ছ, ঠিক আছে, তো তুমি একটা শর্টকাট রুট ধরো, এই একটা মেন ভালো রাস্তা তুমি যাবে, শর্টকাট একটা রুট নিলে সেই রুটটা দেখলে খুব ভাঙা, বুঝতে পারলে, বাট অনেক শর্টকাট হবে। কিন্তু গাড়িটা খুব কষ্ট করে এরকম করে করে ধীরে ধীরে যাচ্ছে, গিয়ে তুমি যখনই মেন রুটে উঠে গেলে এবার তুমি প্রচণ্ড স্পিডে তুমি বেরিয়ে যাচ্ছে, কথা বুঝতে পারলে ব্যাপারটা। খানিকটা এরকম ব্যাপারটা, যে এখানে অনেক বেশি, এখান থেকে এখানে যাওয়ার জন্য অনেক বেশি পরিমাণ এনার্জি দরকার। যখনই এখান থেকে এখানে চলে যাবে এনার্জি নিয়ে, এখান থেকে যখন এনার্জি নিয়ে এখানে চলে যাবে, তখন কী হবে, আর রেজিস্ট্যান্স জিরো হয়ে যাবে, বুঝতে পারলে। রাস্তাটা পুরো একদম স্মুথ রাস্তা, তুমি প্রচণ্ড হাই ভ্যালোসিটি মুভ করে চলে যাবে, তাহলে যেখানে রেজিস্ট্যান্স জিরো, এখানে চলে যাওয়া মানে এই এনার্জি লেভেলে চলে যাওয়া মানে রেজিস্ট্যান্স জিরো হয়ে যাবে। রেজিস্ট্যান্স জিরো মানে অলমোস্ট জিরো, তখন তুমি হাই স্পিডে মুভ করতে পারবে, ইলেকট্রন মুভ করবে। আর কন্ডাক্টর দেখা যাচ্ছে দুটো একই সঙ্গে বেলে এটা কন্ডাকশন পড়ে যাচ্ছে, বুঝতে পারলে। তাহলে এই অবধি আমাদের কনিক পেনির মডেল রয়েছে। এবার কী করতে হবে, এখান থেকে কিছু অঙ্ক করতে হবে এফেক্টিভ মাস থেকে। দেখো এক্সারসাইজ ওয়ান, consider a dispersion relation. Consider a dispersion relation. Dispersion relation মানে dispersion মানে ইলেকট্রনের corresponding dispersion relation. E equal to এটা হচ্ছে E naught minus alpha minus twice gamma cos of Ka, এরকম রিলেশন। অবভিয়াসলি ই নট আলফা গামা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তোমাকে এরকম একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। তুমি যখন এমএসসিতে পড়বে, যদি এমএসসি করো তাহলে এটা দেখবে এটা একটা টাইট বাইন্ডিং সফট বাইন্ডিং মডেল রয়েছে, বুঝতে পারলে। বাইন্ডিং যেখানে হালকা বাইন্ডিং থাকে, মানে ধরো ডিফারেন্ট সেমিকন্ডাক্টর বা ইনসুলেটার, বা ইনসুলেটারের ক্ষেত্রে বাইন্ডিংটা ডিফারেন্ট হয়। ধরো সিলিকনে যে বাইন্ডিংটা রয়েছে, বুঝতে পারলে, সিলিকনে যে বাইন্ডিং, এনএসএল এর বাইন্ডিং আলাদা, বুঝতে পারলে, ক্রিস্টাল আলাদা ক্রিস্টাল, বা আলাদা ক্রিস্টাল যদি স্টাডি করে দেখো ডায়মন্ডের বাইন্ডিং আলাদা। এই বাইন্ডিং যদি আলাদা হয় তার করসপন্ডিং মডেলগুলো চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলে। তখন হচ্ছে কনিক পেনি মডেল কারোর জন্য অ্যাপ্লিকেবল, কারোর জন্য সফট বাইন্ডিং মডেল, মানে লুজ বাইন্ডিং মডেল। বাইন্ডিং রয়েছে, ফ্রি নয়, বাট লুজলি বাউন্ডিং। তখন ওটার জন্য ইকে ডায়াগ্রাম এরকম পাওয়া যায়। টাইট বাইন্ডিং মডেল পাওয়া যাবে একটা, সেটার জন্য করসপন্ডিং ইকুয়েশন আলাদা হবে। তোমার এখন বিএসসিতে কী করবে, এরকম একটা ইকে রিলেশন তোমায় দিয়ে দেবে, তুমি সেটা জানো না কোথা থেকে এলো, কনিক পেনি মডেল নয় এটা, বুঝতে পারলে। ইকে রিলেশন দিয়ে দিয়েছে, দিয়ে তোমার এখানে জিজ্ঞেস করো ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, হ্যাঁ, ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভি ম্যাক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে হোয়ার ভি ইজ ম্যাক্সিমাম। এটার অঙ্ক দিয়েছে, জাস্ট এখানে স্টেট ফর অঙ্ক করবে ওই কনসেপ্ট কাজে লাগিয়ে। আচ্ছা, অলসো ফাইন্ড ভিম্যাক্স বের করো। এটা হচ্ছে একটা কোশ্চেন, সিরিজ অফ কোশ্চেন থাকবে, 5 মার্কস 6 মার্কস দিয়ে এবং স্কোরিং। নাম্বারটা হচ্ছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন টপ অ্যান্ড বটম অফ দ্য এনার্জি বন্ড। তাহলে ই টপ মাইনাস ই বটম বের করো, ইকুয়াল টু হোয়াট, সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। ই টপ আর ই বটম, দ্যাট মিনস এটা হচ্ছে ইকে ডায়াগ্রাম রয়েছে। ইকে ডায়াগ্রাম মানে হচ্ছে একটা ফরবিডেন রিজিয়ন পাবে, সেই ফরবিডেন রিজনের টপ অ্যান্ড বটমের মধ্যে রিলেশন, দ্যাট ইজ ফরবিডেন রিজনের গ্যাপ, এটা হচ্ছে
ফাইন ভি ম্যাক্স, ভেলোসিটি ম্যাক্সিমাম ভেলোসিটি বের করো। আচ্ছা নেক্সট হচ্ছে নাম্বার 3তে থাকবে ফাইন্ড এম স্টার। এক্সামে কখনো এম স্টার বলে দেবে না, এক্সামে কী দেবে, লিখবে ফাইন্ড দ্য ইফেক্টিভ মাস। আমি এটা সংক্ষেপে লিখলাম এম স্টার বের করো। এম স্টার অফ দ্য ইলেকট্রন অ্যাট বটম অ্যান্ড দ্য টপ অফ দ্য ব্যান্ড। কোথায়? অ্যাট বটম অ্যান্ড টপ অফ দ্য ব্যান্ড। যেখানে বের করতে বলে তুমি সেখানে করাসপন্ডিং বের করে দেবে। এবার এর ভেতরে রয়েছে এম স্টার ভার্সেস কে। ইকে ডায়াগ্রাম ড্র করো, গ্রাফ প্লট করো বা প্লট করো। আচ্ছা আচ্ছা আবার আর দিয়েছে এর ভেতরে রয়েছে অবটেন দ্য এক্সপ্রেশন অফ নাম্বার, এরপরে নাম্বার 4 দিয়েছে ফাইন্ড 1/m স্টার। 1/m স্টার বের করতে বলেছে। এবার বলেছে ড্র 1/m স্টার ভার্সেস ই। এগুলো দেখো 4টে কোশ্চেন 8 মার্কসের কোশ্চেন বা 10 মার্কসের কোশ্চেন, ভেরি ইজি। এখান থেকে এক্সামে তুমি 10-এ 10 পেয়ে যাবে। তাহলে এটা তুমি কনিক মেডেল পড়ার সময় আমাদের যে কনসেপ্ট পেয়েছি সেই কনসেপ্টটা গ্রো করেই সমস্ত ম্যাথামেটিক্সগুলো পেয়ে যাবে। এরকম ইউনিভার্সিটি এক্সামে কোশ্চেন আসে। আচ্ছা আমাদের বের করতে হবে ফার্স্ট ভেলোসিটি বলেছে, রাইট? তাহলে ভেলোসিটি এক্সপ্রেশনটা কি সেটা লিখেছি বারবার করে। তাহলে ভি ইকুয়াল টু আমরা গ্রুপ ভেলোসিটি, বেসিক্যালি গ্রুপ ভেলোসিটি আমরা পেয়েছি ইকে ডায়াগ্রাম থেকে 1/h কাট d/dk, de/dk। এটা আমরা গ্রুপ ভেলোসিটি রিলেশন পেয়েছি। এটা ফর্মুলা রয়েছে, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড। এটা ম্যাথামেটিক্স করে বের করে দাও, এটাকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু কে। তাহলে ই নট আলফা 0 হয়ে যাবে, -2 গামা প্লাস, তাহলে হয়ে যাবে 1/h কাট স্কোয়ার h কাট ইন্টু 2 গামা, এটা হয়ে যাবে a সাইন অফ কে এ, এরকম হয়ে যাবে সাইন অফ কে। তাহলে দিস দ্য রিলেশন। এটা হচ্ছে বি গ্রুপ ভেলোসিটি, এটা হচ্ছে ভেলোসিটি। তুমি করসপন্ডিং 1 মার্কস পেয়ে গেলে। এবার তোমাকে গ্রুপ ভেলোসিটি বের করে কোথায় ম্যাক্সিমাম কোথায় মিনিমাম বের করবে, ভি ম্যাক্স ভি মিনিমাম এসব বের করতে বলেছে। তাহলে ম্যাক্সিমাম কখন হবে? এটা তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে তুমি পাচ্ছ এখান থেকে 2 গামা এ ডিভাইড বাই h কাট সাইন অফ কে এ। তাহলে তোর ভি ম্যাক্স কোথায়, ভি ম্যাক্সিমাম হবে সাইন অফ কে যখন +1 হবে, রাইট? তাহলে তুমি সেটা লিখবে when sin of ka equal to +1 v will be v max। এটা ল্যাঙ্গুয়েজ তুমি লিখবে, আমি এভাবে লিখে দিলাম শর্টকাটে, ঠিক আছে? যখন sin k equal to +1 হবে তখন v হয়ে যাবে v max। +1 কখন হয়, sin k equal to +1 কখন হবে, sin equal to কত হলে হয়, হ্যাঁ এটা হচ্ছে n/2, n/2 হলে হবে। তুই যদি ফান্ডামেন্টাল ভ্যালু না তাহলে π/2 লিখতে পারো, ফার্স্ট ভ্যালু না π/2, বুঝলি? n = 1 2 3 4 π/2 আসবে। আচ্ছা এটা তাহলে তুমি π/2 তাহলে কম্পেয়ার করলে কি আসবে এখান থেকে, দ্যাট ইজ কে এ ইকুয়াল টু π/2। তাহলে ফার্স্ট ভ্যালুর জন্য আমরা স্টাডি করে দিচ্ছি, ফার্স্ট ভ্যালুর জন্য আমরা n = 1। তাহলে এখানে স্টাডি করলে কী পাচ্ছ, কে এর ভ্যালু কে ইকুয়াল টু, এখানে এটা হচ্ছে π/2a। তাহলে কে π/2a, যখন কে ভ্যালু π/2a, মনে করো ওই ডায়াগ্রামটা ওরকম ডায়াগ্রাম পাবে, জাস্ট এক্স্যাক্টলি এটা কিন্তু ওই যেরকম ড্র করেছি কিছুক্ষণ আগে সেরকম ড্রয়িং হবে না, একটু ডিফারেন্ট হবে দেখতে, বুঝতে পারলে? এই ডায়াগ্রামটা তার ছিল ডিফারেন্ট হবে, কারণ ওটা ছিল কনিক পেনি মডেল, এটা কনিক পেনি মডেল না, একটু ডিফারেন্ট হবে, বুঝতে পারলে ব্যাপারটা? বাট ওরকমই খানিকটা নেচার তুমি পাবে। সেই নেচার দিকে তাকিয়ে দেখো, যখন কে ভ্যালু π/2a, ইন দ্যাট পয়েন্ট ভি উইল বি ম্যাক্সিমাম। আমাদের কনিক পেনি কিন্তু ওরকমই পেয়েছিলে খানিকটা। কোথায় পেয়েছিলে, ভি ম্যাক্সিমাম কোথায় হবে, ভি এর গ্রাফটা এরকম ছিল ম্যাক্সিমাম কোন পয়েন্টে, π/a পয়েন্টে 0 হয়, আবার 0-তে 0, π/a পয়েন্টে 0, মাঝামাঝি পয়েন্টে দেখবে ম্যাক্সিমাম হয়েছিল, রাইট? সেরকম দেখো এখানেও তাই হলো, কে ইকাল টু π/2a, সেই পয়েন্টে ভিটা ম্যাক্সিমাম হলো। আচ্ছা এবার বলেছে ভি ম্যাক্স কত বের করতে বলেছে, নেক্সট পার্ট হচ্ছে ভি ম্যাক্স, ফাইন্ড দ্য ভি ম্যাক্স ছিল। তাহলে ভি ম্যাক্স কত হবে, তাহলে ভি ম্যাক্স ইকুয়াল টু, এখানে তুমি বের করে নেবে, তাহলে এটা 2 গামা এ বাই h কাট, এটাই সাইন কে ভ্যালু আমরা 1 বসিয়ে দিয়েছি, দিস দ্য ভি ম্যাক্স।
আচ্ছা নিচে একটা এ মিসিং হয়েছে নাকি দেখো তো। এবার নেক্সট চলে এসো এনার্জি পার্ট। নাম্বার 2 তে বলেছে নাম্বার 2 বলেছে ই at the top of the band, bottom of the band. তো লিখবে at the top, লেখো at the top of the band E will be maximum. E will be maximum. E will be maximum. একটা ব্যান্ডের টপ মানে এরকম একটা ব্যান্ড থাকে, যেরকম তুমি ড্র করো এরকমভাবে ড্র করতে পারো এই একটা ব্যান্ড, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে আমাদের টপ, এটা হচ্ছে বটম, যেরকমভাবে ফার্স্ট বিলোজনে করসপন্ডিং। তাহলে এটা ম্যাক্সিমাম কত হবে? ই উইল বি ম্যাক্সিমাম। তাহলে ই ম্যাক্সিমাম কখন হবে? ওই রিলেশন থেকে ডিরেক্টলি। তাহলে ই টপ ইকুয়াল টু, একদম ইজি, কঠিন কিছু নয়, ই টপ ইকুয়াল টু কত হবে? ই নট মাইনাস আলফা মাইনাস টুয়াইস গামা। কসের ভ্যালু কী হবে? কসের ভ্যালু 0 হলে এটা এই থাকবে না, যদি এটা নেগেটিভ হয় -1 হয়, কসের ভ্যালু -1 থেকে +1 হতে পারে। তো যদি -1 হয় -1 প্লাস, তাহলে প্লাস হলে কী হয়ে যাবে? এটা প্লাস হলো, তাহলে ম্যাক্সিমাম হলো, টপ হলো ম্যাক্সিমাম। কখন হবে এটা? when cos of k equal to -1। তাহলে কোন কে পয়েন্ট, কোন পয়েন্টে হবে এখানে তুমি কে সেই পয়েন্টটা বের করতে পারো, বুঝতে পারলে? কে কোন পয়েন্টে এনার্জিটা ম্যাক্সিমাম হবে সে তুমি এখান থেকে বের করতে পারো, এখানে কসের 1 কখনো -1 কখন হয় সেই রিলেশন থেকে। আচ্ছা ঠিক একইভাবে লোয়েস্ট ভ্যালু ই বটম কত হবে? এটা হচ্ছে ই নট মাইনাস আলফা মাইনাস টুয়াইস গামা। কখন হবে? কসের ভ্যালু কস অফ কে when cos of k equal to +1। তাহলে এখানে তোমার বের করতে বলেছে এনার্জি ডিফারেন্স। এনার্জি ডিফারেন্স ডেল্টা ই লিখতে পারো বা ইজিও লিখতে পারো। ডেল্টা ই ইকুয়াল টু এনার্জি ডিফারেন্স ই টপ মাইনাস ই বটম ইকুয়াল টু কত হবে? এটা মাইনাস করে দাও, তো এটা কেটে যাবে, 4 গামা। এবার তোমার এফেক্টিভ মাস বের করতে হবে। নেক্সট এম স্টার। হ্যাঁ আচ্ছা এবার তুমি বের করবে এম স্টার। আচ্ছা এম স্টার তুমি রিলেশন বসাবে, বের করো। তাহলে এম স্টার ইকুয়াল টু নাম্বার 3 এম স্টার। এম স্টার ইকুয়াল টু a স্কয়ার স্কয়ার ডিভাইড বাই d2e dk2। তাহলে এম স্টার বের করার জন্য তোমার কী করতে হবে? এটা ডেরিভেটিভ করে দুবার ডেরিভেটিভ করতে হবে। সো ডিই বাই ডিকে ডিফারেন্সিয়েট করো, এটা 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে টুয়াইস গামা সাইন অফ কে এ টু এ। ঠিক লিখলাম, এটা মাইনাসটা প্লাস করে আবার ডেরিভেটিভ করলে কী হবে? ডবল ডেরিভেটিভ d2e dk2 ইকুয়াল টু এটা থাকবে টুয়াইস এ স্কোয়ার গামা কস অফ কে। এইটা তো কসকে ডিফারেন্স, সাইনকে ডিফারেন্স কস হলো, আর এখানে মাইনাস ছিল বলে এখানে মাইনাস প্লাস হয়ে গেছে। এই যে ইকে ডিফারেন্সিয়েট করেছে, এটা 0 হলো, এটা 0 হলো, এই মাইনাসের জন্য মাইনাসের প্লাস। হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমার এখান থেকে পেয়ে যাচ্ছ এম স্টার ইকুয়াল টু a স্কয়ার স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এ স্কোয়ার গামা কস অফ কে এ। তাহলে এম স্টার ইকুয়াল টু দিস কোয়ান্টিটি। আচ্ছা এবার এম স্টার তোমার ডিফারেন্ট পজিশনে বের করতে বলেছে। দেখো অ্যাট দ্য বটম অফ দ্য ব্যান্ড, দেখো অ্যাট দ্য বটম অফ দ্য ব্যান্ড ব্যান্ড এম স্টার কত? তাহলে বটম অফ দ্য ব্যান্ড এখানে ভ্যালু কস অফ কে ভ্যালু বসাতে হবে, বাকি সবাই কনস্ট্যান্ট। কস অফ কে ভ্যালু কত হবে? বটম অফ দ্য ব্যান্ড কিছুক্ষণ আগে করেছিলাম +1, রাইট? তাহলে +1 যদি হয় তাহলে এটা বসিয়ে দেবো। তাহলে এম স্টার ইকুয়াল টু কত হবে? a স্কয়ার স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এ স্কোয়ার গামা। ঠিক আছে। টপ অফ দ্য ব্যান্ড কী হবে? অ্যাট দ্য টপ অফ দ্য ব্যান্ড, টপ এটা হচ্ছে টপ অফ দ্য ব্যান্ড কস অফ কে কত হবে? -1, দ্যাট ইজ এম স্টার ইকুয়াল টু করসপন্ডিং হয়ে যাবে -a স্কয়ার স্কোয়ার বাই
টুয়াইস এ স্কোয়ার গামা। এবার তোমার গ্রাফ ড্র করতে বলেছে, গ্রাফ ড্র করো। এটা মুছে দিচ্ছি, তাহলে গ্রাফ ড্র করতে অসুবিধা হবে। তোমাদের কাছে ভ্যালুগুলো সব আছে। এম স্টার ভার্সেস খানিকটা কনিক পেনি মডেল সেরকমই দেখতে হবে। এম স্টার ভার্সেস কে ডায়াগ্রাম ড্র করতে বলেছে। আচ্ছা, তাহলে তুমি পেলে এটা হচ্ছে পাই বাই এ, এটা হচ্ছে মাইনাস পাই বাই এ। আমরা মাঝের যে পয়েন্টটা পেয়েছি পাই বাই টুয়াইস এ, পাই বাই টুয়াইস এরকম পয়েন্ট পেয়েছি। আচ্ছা, এবার ডায়াগ্রামটা কীরকম দেখতে হবে, কে ভার্সেস ডিফারেন্ট পয়েন্টগুলোর কথা ভাবতে হবে। আচ্ছা, কে ডিফারেন্ট পয়েন্টের কথা যদি ভাবো, ভেলোসিটি তো বুঝতে পেরেছো, ভেলোসিটির কথা ম্যাক্সিমাম কথা মিনিমাম হচ্ছে। আচ্ছা, পাই বাই এই পয়েন্টে, এই যে পাই বাই টু এ, এই পয়েন্টে এম স্টার কত হবে বুঝতে পারলে? এম স্টার কত হবে পাই বাই টু এ, এম স্টার ভ্যালু কত ছিল? এম স্টার ইকুয়াল টু ছিল তোমাদের এই স্কোয়ার বাই টুয়াইস এ স্কোয়ার গামা কস অফ কে, রাইট? তাহলে পাই বাই টু এ কসের ভ্যালু যদি পাই বাই টু এ বসিয়ে দাও, কসের ভ্যালু কে হচ্ছে পাই বাই টু এ ইন্টু এ, দ্যাট ইজ কস অফ পাই বাই টু। কস অফ পাই বাই টু কী হবে? 0। এম স্টার হচ্ছে ইনফিনিটি, তাহলে ওই পয়েন্ট ইনফিনিটি হচ্ছে। আবার এদিকে যখন এই পয়েন্টটা ক্রস করে যাবে, যখন আবার পাই বাই এ পয়েন্টে কী হচ্ছে? -1, তাহলে মাইনাসে হবে, রাইট? এদিকে ঠিক একইভাবে হবে। তাহলে এই ডায়াগ্রামটা আমরা এরকম ড্র করতে পারছি, সেই কনিক পনি মডেলের মধ্যে খানিকটা হবে, ওরকমই হবে। এই এরকম ডায়াগ্রামই হবে, বুঝতে পারো ব্যাপারটা? তোমাকে এরকম একটা এক্স্যাক্টলি এরকম নেই, যেন অন্য কিছু দিতে পারে, দিয়ে তোমাকে এই ডায়াগ্রাম ড্র করতে হবে। একটু যদি কমন সেন্স ইউজ করো তাহলে পেয়ে যাবে। এবং ডায়াগ্রাম ড্র করি সবসময় 1 মার্কস। এগুলো এক্সামে কোশ্চেন আসবে এখান থেকে। এখানে বড় লেন্দি ডেরিভেশন একটু কমই আসে, এগুলি বেশি আসে এখন এখান থেকে। নেক্সট পার্ট হচ্ছে 1/m স্টার করেছে। এই 1/m স্টার কোশ্চেন নাম্বার 4, 1/m স্টার ইকুয়াল টু, এটা হয়ে যাবে d2e dk2/1/a স্কোয়ার। এটা রিলেশন ছিল, তা তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, এটা বসিয়ে দাও। এই অলরেডি ডেরিভেটিভ করে দেখেছো এটা। তাহলে 1/m স্টার স্কোয়ার বেসিক্যালি টুয়াইস গামা এ স্কোয়ার কস অফ কে বাই এ স্কোয়ার পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এবার তোমার কি ড্রাফ এটা বের করতে বলেছে প্রথমে, তারপর কি ড্র করতে বলেছে? 1/m স্টার ভার্সেস এনার্জি ই। এখানে ই আছে, ই নেই, তুমি কীভাবে ই বের করবে? এখানে যে কোয়ান্টিটি রয়েছে সাবস্টিটিউট করো কিছু রিলেশন দিয়ে। তোমার রিলেশনটা রয়েছে এরকমভাবে, ই ইকুয়াল টু ই নট মাইনাস আলফা, না মাইনাস টুয়াইস গামা কস অফ কে, এটা ছিল রিলেশন। তাহলে এই গামা টুয়াইস গামা কস অফ কে রিপ্লেস করে দাও এখানে, ঠিক আছে? টুয়াইস গামা কস অফ কে রিপ্লেস করলে কী হবে? 1/m স্টার ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার টুয়াইস গামা কস অফ কে। টুয়াইস গামা কস অফ কে মানে হয়ে যাবে দিস, এদিকে চলে গেল, তাহলে চলে আসবে ই নট মাইনাস আলফা মাইনাস ই। দেখো তো হলো কি না, এরকম হলো। এবার এগুলো বেসিক্যালি সবাই কনস্ট্যান্ট, দিস কোয়ান্টিটি সবই কনস্ট্যান্ট। তাহলে এখানে দাঁড়াচ্ছে এরকম করে, দিস কোয়ান্টিটি ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার ই নট মাইনাস আলফা, দিস এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার ই। তোমার ড্র করতে বলেছে ইকে ডায়াগ্রাম, ইকে 1/m স্টার ভার্সেস এনার্জি গ্রাফ। তাহলে 1/m স্টার ভার্সেস এনার্জি গ্রাফ, তো এদিকে হচ্ছে 1/m স্টার ভার্সেস এনার্জি গ্রাফ। এটা ইউনিভার্সিটি এক্সামে দুবার এসছে এই কোশ্চেনটাই, 8 মার্কস 10 মার্কস দিয়ে। আচ্ছা, এটা আগে তুমি ডায়াগ্রাম করলে কী হবে? এটা 1/m স্টার ভার্সেস ই, স্ট্রেট লাইন হলো, স্ট্রেট লাইন তো এটা y = mx টাইপের। এখানে মাইনাস, স্লোপটা মাইনাস হবে আর পজিটিভ ইন্টারসেকশন হবে, তার গ্রাফটা হবে এরকম, বুঝতে পারলে? এই পয়েন্টটা কোন পয়েন্ট? এখানে ই ইকুয়াল টু 0 মানে এই পয়েন্টটা, রাইট? এই পয়েন্টটা হচ্ছে এরকমভাবে লিখতে পারো। তাহলে ই নট মাইনাস আলফা, বেসিক্যালি ই নট মাইনাস আলফা পয়েন্টটা এটা ডিনোট করছে, এটা ই নট মাইনাস আলফা।
আচ্ছা, মানে ইন টার্মস অফ এনার্জি দেখো, আর মানে এটা স্লোপ, মানে এ স্কোয়ার বাই এ স্কোয়ার তো স্লোপের মধ্যে থাকছে ওখানে। আর এই ওপরের পয়েন্টে কী হবে, 1/m স্টার ইকুয়াল টু 0। তাহলে ই ইকুয়াল টু এখানটা ই ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0 বসে, এখানে হচ্ছে 1/m স্টার ইকুয়াল টু 0, সরি এখানে 1/m স্টার ইকুয়াল টু 0 হলে 1/m স্টার 0 মানে এই কোয়ান্টিটি 0। তাহলে ই এর ভ্যালু কী হবে, ই এর ভ্যালু হচ্ছে দিস কোয়ান্টিটি। তাহলে এই পয়েন্টে ই এর ভ্যালু হচ্ছে এইটা, বুঝতে পারলো না কীভাবে হলো? এখানে 1/m স্টার 0, 1/m স্টার 0 দ্যাট ইজ দিস কোয়ান্টিটি ইকুয়াল টু 0, এটা 0 উপায় চলে যায়, এই কনস্ট্যান্ট কেটে যাবে, ই ইকুয়াল টু ই নট মাইনাস আলফা হবে। ঠিক আছে, হ্যাঁ এই কোন পয়েন্টটা কোন পয়েন্ট সেটা একটু মেনশন করে দিতে হবে। এটা হচ্ছে এই পয়েন্টটা কোন পয়েন্ট, এটা হচ্ছে এই এ স্কোয়ার বাই এ স্কোয়ার স্কোয়ার ই নট মাইনাস আলফা। ঠিক আছে, এটা অঙ্ক হলো। দেখো ডিসপারশন রিলেশন, দেখো দ্য ডিসপারশন রিলেশন এটা দিয়েছে ই ইকুয়াল টু, এটা ইপসালন দিয়ে লিখেছে, ই কে মানে ফাংশন অফ কে এরকমভাবে লিখেছে, ইপসালন দিয়ে লিখেছে, এভাবেই ছিল এভাবে লিখেছি, তুমি ইও লিখতে পারে। হচ্ছে আলফা কস অফ কে এক্স এ, মানে কে এটা এক্স কম্পোনেন্ট কে এক্স এ প্লাস বিটা, থ্রি ডাইমেনশনে দেখতে পাচ্ছ, বিটা কস অফ কে ওয়াই বি, কে ওয়াই ওটা এ কিউবিক স্ট্রাকচার, কে ওয়াই এ প্লাস গামা কস অফ কে জেড এ। এটা আমাদের ডিসপারশন রিলেশন, এটা আমাদের ডিসপারশন রিলেশন, ই কে ইকুয়াল টু দিস, আর এই যে কনস্ট্যান্ট আলফা বিটা গামা ইজ কনস্ট্যান্ট। বলেছে ফাইন্ড দ্য, কোশ্চেন হচ্ছে ফাইন্ড এম এফেক্টিভ মাস টেন্সর, এভাবে লিখতে হবে, এফেক্টিভ মাস টেন্সর এফেক্টিভ মাস টেন্সর at the corner of first biloison, at the corner of first biloison, ইউআইএন। আচ্ছা, এটা এমএস তুমি এই জিনিসটা প্রুভ করবে, এটা টাইট বাইন্ডিং মডেল প্রবলেম, এটা মনে পড়ছে তো, এটা এরকম একটা ইকুয়েশন, এটা থ্রি ডাইমেনশন দেখতে পাচ্ছ, বুঝতে পারলে, কে এক্স কে ওয়াই কে জেড মানে থ্রি ডাইমেনশন। তাহলে থ্রি ডাইমেনশনে বরাবর রয়েছে, লেন্থ হচ্ছে এ বি এ, বুঝতে পারলে, কিউবিক স্ট্রাকচারের মতো ব্যাপারটা দেখা যাচ্ছে। এখানে তোমায় বলেছে এফেক্টিভ মাস টেন্সর বের করো, সিলেবাসে টেনশনের কথা মেনশন করা রয়েছে, বাট এটা প্রুফ কিছু করতে হবে না। তাহলে এফেক্টিভ মাস টেন্সরটা আমি যদি 0 হয়ে যায়, কখন কোন পয়েন্টে বের করতে বলেছি, একটা ফার্স্ট বিলোয়াজন, দ্যাট পয়েন্টটা হচ্ছে পাই বাই এ। তাহলে আমরা ওয়ান ডাইমেনশনে পাই বাই এ হচ্ছে ফার্স্ট বিলোয়াজন, মাইনাস পাই বাই থেকে প্লাস পাই বাই এ। আর থ্রি ডাইমেনশন হচ্ছে এক্স বরাবর, এক্স হচ্ছে কোথায় পাই বাই এ, ওয়াইটাও পাই বাই এ, জেড বাই পাই বাই, থ্রি ডাইমেনশনে এরকমভাবে বলেছে, সেই পয়েন্টে বের করতে বলেছে, বুঝতে পারলে, এফেক্টিভ মাস টেন্সর। এফেক্টিভ মাস টেন্সরটা আমরা যদি এম স্টার দিয়ে লিখতে পারি, টেন্সর কেন হবে, আমি একদিন বলেছিলাম, যদি এমটা ইচ এন্ড এভরি ডিরেকশনে সেম হয়ে যায় তাহলে সেম ভ্যালু, আর যদি সেম না হয় ডিফারেন্ট হয় তখন বলবে ডিফারেন্ট ডিরেকশনের উপর ডিপেন্ড করবে, তখন টেন্সর বলবে। যেমন ইপসালন আর ডায়ালেকট্রিক কনস্ট্যান্ট, ডায়ালেকট্রিক ইপসালন আর হোমোজিনিয়াস মিডিয়াম হলে কী হয়, ইচ এন্ড এভরি ডিরেকশন এক্স বরাবর ওয়াই জেড এক্স ওয়াই বরাবর সব সেম হয়। যদি হোমোজিনিয়াস মিডিয়াম না হয় তাহলে এক্স বরাবর ডিফারেন্ট হবে, তখন লিখবে ইপসালন আর 1 ওয়াই বরাবর হচ্ছে ইপসালন আর 2 বুঝতে পারলে, জেড বরাবর ইপসালন আর 3 হবে, আর মিডিল পয়েন্টগুলো হবে 1 2 2 1, এগুলো টেন্সর। সেরকমভাবে এটাকে টেন্সর হিসাবে লিখতে হবে, টেন্সরটাকে তোমাকে লিখতে হবে 1/m স্টার হিসাবে লিখতে হবে। আচ্ছা, এখানে নর্মালি 1/m স্টার হিসাবে ডিফাইন করলে এটা নন জিরো আসবে, আদারওয়াইজ ইনফিনিটি চলে আসবে, ইনফিনিটি এখানে কিছু লেখা যায় না। তাহলে এটাকে তোমায় মনে রাখবে, তুমি এটাকে m/m স্টার টেন্সরটাকে m স্টার হিসাবে লিখতে পারো এর ম্যাট্রিক্স ফর্ম, অথবা 1/m স্টার লিখতে পারো, অঙ্কের উপর ডিপেন্ড করে তোমার যে এটা থাকবে, কোথাও ইনফিনিটি হয়ে যায় কিনা। দেখবে আমি এই অঙ্কটা করতে গিয়ে এম স্টার যেটা আসবে কিছু কিছু টার্মে ইনফিনিটি হয়ে যাবে, বুঝতে পারো, তাহলে ইনফিনিটি কিছু লেখা যায় না, তখন তোমাকে 1/m স্টার হিসাবে লিখতে হবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে, যে দেখে তুমি বুঝতে পারবে 1/m স্টার ইকুয়াল টু কী হবে, এইভাবে আসবে, এই জিনিসটা এইভাবে তুমি বের করবে, এম স্টার আই জে করে লিখবে, এভাবে আসবে, এটাকে এম স্টার 1/m স্টার 1 1/m স্টার কোয়ান্টিটি 1 2 1/m স্টার কোয়ান্টিটি 1 3, এরকম করে ডট করে 1/m স্টার
3 1, লাস্টে কী হবে 1/m স্টার, এটা হচ্ছে 3 3, এরকম আসবে কম্পোনেন্টগুলো। এবার তাহলে এই কম্পোনেন্টগুলো বের করতে হবে। কম্পোনেন্টগুলো ইন জেনারেলভাবে তুমি কী করে বের করবে, এক্সপ্রেশনটা কী হবে এম স্টারে, তুমি ওরকম দেখো নি এক্সপ্রেশনগুলো যে 1 2 করে দিলে ইন্ডেক্স নোটেশনে করলে ব্যাপারটা এম স্টার কীরকম দেখতে হবে। আগে এটা লিখলে এটা টেন্সর ফর্মে লিখলে। আচ্ছা, আশা করি সবার লেখা হয়ে গেছে। এবার উই হ্যাভ দেখো we have effective mass m star equal to a star square divided by d2e dk2, but in tensor form হলো ইনহোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস মিডিয়াম লিখতে পারো। টেন্সর ফর্মে লিখতে পারো নন হোমোজিনিয়াস মিডিয়াম, সেটা কিরকম দেখতে হয়ে যাবে, সেটা আমরা এরকম লিখব 1/m স্টার, এটা হচ্ছে আই জে কম্পোনেন্ট ইকুয়াল টু হবে 1/a স্কয়ার স্কয়ার, এটা লিখবে ডেল এরকম লিখবে ডেল কে আই ডেল ই কে জে। আচ্ছা, এবার যদি হোমোজিনিয়াস মিডিয়াম হতো তাহলে আই জে কত হবে, আই জে রানস ফ্রম আই জে ইকুয়াল টু 0 মানে 1 2 3 করে দাও, 1 2 3 তিনটে ভ্যালু হয় 1 2 3, 1 মানে এক্স কম্পোনেন্ট, ওয়াই মানে 2 মানে ওয়াই, 3 মানে জেড। এবার ব্যাপারটা দেখো এখানে এই টেন্সর ফর্মে কেন হলো, যদি হোমোজিনিয়াস মিডিয়াম হয় তাহলে এটা হচ্ছে যে হোমোজিনিয়াস মিডিয়াম, এটা যদি নন হোমোজিনিয়াস বেসিক্যালি এটা কে এক্স কে ওয়াই, ধরো তুমি 1 1 করে দিলে 1 1 মানে কি, এখানে 1 1 করা মানে কি হবে, এটাও কে এক্স করবে, এটা কে এক্স, 1 মানে হচ্ছে এক্স, তাহলে কে এক্স হলো। যদি 2 2 করে দাও তাহলে m 2 2 m স্টার 1/m স্টার 2 2, তাহলে কী হবে, এটা কে ওয়াই বুঝতে পারলে। যদি হোমোজিনিয়াস মিডিয়াম হতো তাহলে কে ওয়াই কে এক্স এর ডেরিভেটিভ করলে কী হতো, একই হতো। বাট এটা দেখো নন হোমোজিনিয়াস বলেছে, কে এক্স এর ডেরিভেটিভ করলে যা আসবে কে ওয়াই যে ডিফারেন্স আলাদা আসবে, বুঝতে পারছো ব্যাপারটা, কারণ যে আলফা বিটা গামা আলাদা আছে, বুঝতে পারলে। যখন কে এক্স ডিফারেন্সিয়েট করবে তখন এই টার্মটা নন জিরো, আর এগুলো তো সব জিরো, এখানে কে এক্স নেই, এটা কত হবে, এটা হয়ে যাবে এটা মাইনাস আলফা এ সাইন অফ কে এক্স হয়ে যাবে, আর এই দুটো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আবার যখন ডিফারেন্সিয়েট করবে কে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করবে, আবার ডিফারেন্সিয়েট করলে কসটা আবার ঘুরে সাইনটা কস হয়ে যাবে, আর যদি এটাকে আবার তুমি কে ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করো তাহলে কী হবে, জিরো হয়ে যাবে। তাহলে দেখবে কস টার্মগুলো যেগুলো আসছে অফ ডায়াগোনাল টার্মগুলো সব জিরো চলে আসবে তো এখানে ম্যাথামেটিক্স করে দেখো জিরো চলে আসবে। তাহলে এখানে টেন্সরে দেখবে অফ ডায়াগোনাল টার্মগুলো জিরো হবে, সব ডায়াগোনাল টার্মগুলো এক্সিস্ট করবে, ঠিক আছে। তাহলে টেন্সরে তুমি এরকম পেলে। আর যদি এরকম ক্রস টার্ম থাকে, ক্রস টার্ম মানে হচ্ছে একটা টার্মের ভিতরে কস অফ কে এক্স ইন্টু সাইন অফ কে ওয়াই এক্স রয়েছে, মানে কে এক্স নয় এখানে এ রয়েছে, বুঝতে পারলে। যদি এটা রয়েছে দেখো কস অফ কে এক্স এ, একটা টার্ম ইন্টু হতো কস বা সাইন কে কস অফ কে ওয়াই এ, বুঝতে পারলে। তার ক্রস টার্ম থাকলে কী হতো, এখানে টেন্সরে ক্রস টার্মগুলো এক্সিস্ট করতো, এখানে ক্রস টার্ম নেই তাহলে এক্সিস্ট করবে না, বুঝতে পারলে। এখানে এখন ডায়াগ্রাম করা কিছু নেই, কারণ টেন্সরের ডায়াগ্রাম হবে 3 ডাইমেনশনে ডাক, সেটা তাহলে অঙ্কটা একটু ম্যাথামেটিক্সগুলো করো একটু, জাস্ট কোন পয়েন্টটা করবে, ডেরিভেটিভ করার পর এই পয়েন্টটা বসাবে, কে এক্স এর ভ্যালু হচ্ছে পাই বাই এ, কে ওয়াই এর ভ্যালু পাই বাই এ, কে জেড এর ভ্যালু পাই বাই এ। আচ্ছা দেখো মেটালে কন্ডাক্টিভিটি অনেক আগে থেকে লোকে একটা ফর্মুলা পেয়েছে, বুঝতে পারলে। কন্ডাক্টিভিটি কত হয় সেটা ওহমস ল, জে ইকুয়াল টু সিগমা ই, এখান থেকে কন্ডাক্টিভিটি জিনিসটা বের করেছে। এটা ভেরি ইজি এক্সপেরিমেন্ট, সবাই করতে পারে, অনেক বহু আগে পুরনো 1800 সালে ওই সমস্ত ফেয়ারডে যখন ছিল তখন এই সমস্ত জিনিস আবিষ্কার হয়েছে, জে ইকুয়াল টু সিগমা ই দিয়ে এটা বের করা যায়, সিগমা কত কন্ডাক্টিভিটি। বাট এইটা মেজারমেন্ট করা যায়, ওটা কেন হলো, মেটালে কন্ডাক্টিভিটি কেন হলো, দ্যাট ইজ থিওরিটিক্যালি ব্যাকগ্রাউন্ড, থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট, বুঝতে পারলে। যে কোনো জিনিস একটা জিনিস কিছু এক্সপেরিমেন্টালি তুমি পেলে সেটা থিওরিটিক্যালি বের করবে, আর উল্টোটা হয় থিওরিটিক্যালি তুমি একটা কিছু ডিরাইভ করে কিছু নতুন করে আবিষ্কার করে ফেললে এটা এক্সপেরিমেন্টাল এক্সিস্টেন্স হবে কি হবে না, কী করে তুমি তৈরি করবে, দুটোই হয়। তাহলে এটা থিওরিটিক্যালি ভেরি ইজিলি করে ফেলেছে, এক্সপেরিমেন্টালি, বাট থিওরিটা কী, কেন ওরকম হলো কন্ডাক্টিভিটি বিহেভিয়ার কন্ডাক্টিভিটি দেখা যায় লো টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে, হাই টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, এই সমস্ত বিহেভিয়ার দেখা যায়, সেটা ডেরিভেশন করা স্টার্ট করলো। প্রথম চেষ্টা করেছিলেন দেখবে লরেন্জ অ্যান্ড ড্রুড, DRUD অ্যান্ড লরেন্জ,
সেই লরেন্স আমরা যে লরেন্স পড়েছি, লরেন্স ফোর্স ইকুয়েশন, সেই লরেন্স, বুঝতে পারলে? সেই লরেন্স। আর এটা প্রনাউন্সিয়েশনটা একটু অন্যরকম, ডুট প্রনাউন্স। আচ্ছা, এটা এই দুজনের থিওরি দিয়েছে। কীভাবে দিয়েছে? এটা ফ্রি ইলেকট্রন থিওরি দিয়েছিল। তখনও ফার্মি ড্রাগ ডিস্ট্রিবিউশন আবিষ্কার হয়নি, বুঝতে পারলে? ফার্মি অনেক পরে, 19 সামথিংয়ে ফার্মি এসছে, ফার্মি ড্রাগ ডিস্ট্রিবিউশন। মানে বোসন পরে এইসব পরে, রিলেটিভিটি আবিষ্কার অনেক পরে এসছে, 1930 ওই সময় টাইমে, 1920 ওই টাইমে সব এইসব ডিস্ট্রিবিউশন বেরিয়েছে। বাট ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ওটি খানিকটা আগেই বেরিয়েছে, সেটা লোকে জানতো খানিকটা। এগুলো তখন এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এগুলো ডেভেলপমেন্ট হয়নি, কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপমেন্ট হয়নি, তখন এই সমস্ত ল দিয়েছে। ডুড অ্যান্ড লরেন্স ক্লাসিক্যাল ল দেওয়ার চেষ্টা করেছে, ক্লাসিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করেছে। এগুলো লেস ইম্পর্টেন্ট, বাট এক্সামে এলে তোমায় একটু করতে হবে, এক্সামে একটু কমই আসে এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারটা যে হল এফেক্ট রয়েছে, হল এফেক্ট, হল এফেক্ট থেকে এক্সামে কোশ্চেন আসবেই। হল এফেক্ট এটা এই চ্যাপ্টার লাস্টের দিকে রয়েছে, হল এফেক্ট ফর কন্ডাক্টর অ্যান্ড হল এফেক্ট ফর ইনসুলেটার, মানে ইনসুলেটার বা সেমিকন্ডাক্টর দুটোই আছে। এবং হল কোফিসিয়েন্ট মেজারমেন্ট তোমাদের এক্সপেরিমেন্ট রয়েছে, তো ওখান থেকে এক্সামে কোশ্চেন আসবেই, ভাইভাতে কোশ্চেন আসবেই। বাট এই ইনিশিয়াল পার্টগুলো একটু বোরিং টাইপের খানিকটা রয়েছে। এটা হচ্ছে ওই কীভাবে ভাববে ওরা, যে এটা খানিকটা ভেবেছে ওরা কনসেপ্ট এরকম, যে এই আমাদের একটা গ্যাস, মানে ধরো একটা এই ঘরের ভেতরে গ্যাস মলিকুলগুলো যেরকম বিহেভ করে, খানিকটা ওরা মডেল ভেবেছে যে ইলেকট্রনগুলো বিহেভ করছে এরকমভাবে, কোথায়? মেটালের ভেতরে। বাট এখানে দেখো কলিশনগুলো কার মধ্যে কলিশন হয়? গ্যাস মলিকুলের মধ্যে ইন্টার কলিশন হয়, বুঝতে পারলে? এই আমাদের এটা পড়েছি সেকেন্ড সেমিস্টারে, কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেটার এক্সিস্টেন্স ম্যাথামেটিক্যাল এবং থিওরিটিক্যাল সব কিছু রয়েছে। সেটা কলিশনগুলো হয়, এটা হচ্ছে ইন্টারমলিকুলার কলিশন, অ্যাপ্রক্সিমেটলি ইলাস্টিক কলিশন ভাবা হয়েছে। ভেবে না সমস্ত মডেল করে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন এগুলো বের করেছে, তার মধ্যে করসপন্ডিং প্রেশার, আদার ফেনোমেনাগুলো সব বের করেছি। এক্সপেরিমেন্টালি অলমোস্ট মিলে যায়, 100% না হলেও 98% মিলে যায়, 95%। এবার সেই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছে। ওরা ভেবেছে যে যেহেতু মেটালের ভেতরে ইলেকট্রন ফ্রি, তাই ইলেকট্রনের মুভমেন্ট হবে। বাট ফ্রি হলেও একদম পুরোপুরি ফ্রি নয়, সেখানে কে রয়েছে? ল্যাটিসগুলো বসে আছে। তাহলে ল্যাটিসের সাথে কলিশন হবে, ওদের নিজেদের সাথে কলিশন হবে, ইলেকট্রন কলিশন হবে, সেটা খানিকটা কম হবে, খানিকটা নেগলেক্ট করা যেতে পারে কখনো কখনো, বাট ল্যাটিসের সাথে কলিশন হবে। কলিশন হলে মাঝখানে অনেক রাস্তা থাকবে, বুঝতে পারলে? এখানে একটা ল্যাটিস বসে আছে, ইলেকট্রন এদিক দিয়ে চলে যাবে। ওটা 100% ফ্রি নয়। যেমন কেন 100% ফ্রি নয়, বাট এই যে এটার সঙ্গে কেন কম্পেয়ার করেছে? কারণ এখানে মলিকুল কলিশন হচ্ছে, একটা মলিকুল ফ্রি হয়ে মুভমেন্ট করবে না। কীরকম মুভমেন্ট করবে? মলিকুলের মধ্যে ইন্টারাকশন হয়ে এরকম করে ব্রাউনিয়ান মোশনের মতো মুভমেন্ট হয়, তাই ঠিক ওখানে ওরকম মুভমেন্ট হবে। সেটা হচ্ছে এরকম হবে, এই একটা ইলেকট্রন মুভ করছে, এখানে এরকম হলো, এরকম হয়ে আলটিমেটলি এখানে গিয়ে পৌঁছালো। এখানে কেন পৌঁছালো? একটা ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করো, উইদাউট ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনের কোনো মুভমেন্ট নেই, বা মুভমেন্ট থাকলেও সেটা রেজাল্টেন্ট মুভমেন্ট জিরো, বুঝতে পারলে? যখন ইলেকট্রিক ফিল্ড দেবে তখন রেজাল্টেন্টটা মুভমেন্টের দিকে পাবে। থার্মাল এজিটেশনের জন্য মুভমেন্ট হবে, থার্মাল এজিটেশন মানে থার্মাল এনার্জির জন্য, কখনো এদিকে হবে, রেজাল্টেন্টটা জিরো পাবে। বাট যখন তোমার এটাকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেবে, ডিউ টু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড একটা রেজাল্টেন্ট মুভমেন্ট হবে। বাট এই মুভমেন্টটা কীরকম হবে? এরকমভাবে হবে না। তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম, একটা বুক ফেয়ার হচ্ছে, তোমার বন্ধু ওপাশে দাঁড়িয়ে রয়েছে, তোমাকে ফোন করে ডাকছে, তাড়াতাড়ি আয়। এবার তুমি এদিক থেকে যাবে, তুমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো, তোমার কীভাবে যেতে হবে? লোকজন তো মুভমেন্ট করছে ওখানে ধীরে ধীরে, ভালো শপিং করছে, দাঁড়িয়ে আছে, তুমি এরকম কাটিয়ে করে তোমার যেতে হবে। এটা বলে ড্রিফটিং বলে, যেমন ওয়াটারে বলা হয় ড্রিফটিং করা হয়, সেরকম ড্রিফটিং বলে, এটা ডিপ ভেলোসিটি বলে। তাহলে এখানে কী দেখা যাবে? ডিপ ভেলোসিটি দেখা যাবে। তাহলে ডিপ ভেলোসিটি মুভমেন্ট হয়, এটা আমরা খানিকটা জানি। কেন ডিপ ভেলোসিটি হচ্ছে? কারণ এখানে কলিশন হবে। কলিশন কাদের মধ্যে? কলিশন ইলেকট্রনের সাথে ল্যাটিসের কলিশনটা মেনলি কনসিডারেবল কলিশন হয়ে ইলেকট্রনটা এখানে মুভ করে একসময় রেজাল্টেন্ট মুভ করবে। এটা এরা কনসিডার করেছে। কনসিডার করার পর কিছু অ্যাজাম্পশন রয়েছে, সেগুলো দেখবে, এটা স্টোর পড়লেই বুঝতে পারবে, খানিকটা বললাম, সেগুলি খানিকটা মিলে যাবে, দেখবে কলিশন হচ্ছে। আচ্ছা, এবার কলিশন প্রবাবিলিটি, কলিশন ফ্রিকোয়েন্সি একটা জিনিস শিখতে হবে, একটা মিন ফ্রি পাথ। যেমন আমরা পড়েছি গ্যাসের ক্ষেত্রে মিন ফ্রি পাথ, এখান থেকে এখানে এইটুকু পাথ কোনো কলিশন নেই, তাহলে ফ্রি ছিল। আবার এটুকু পাথে কোনো কলিশন নেই, এটুকু ফ্রি ছিল, আবার এটা ফ্রি ছিল, আবার এইটুকু পাথে ফ্রি ছিল, তাহলে এইগুলো হচ্ছে ফ্রি পাথ, বুঝতে পারলে? বাট ফ্রি পাথ কখনো অনেকটা বড় হবে, কখনো অনেকটা ছোটো হবে, বাট সেটা ইম্পর্টেন্ট হচ্ছে মিন। এভারেজটাই হচ্ছে একটা অনেক কিছু ডিস্ট্রিবিউশন যদি হয়, তার এভারেজ ভ্যালুটাই হচ্ছে রেজাল্টেন্ট ভ্যালু, বুঝতে পারলে? তাহলে এভারেজ ভ্যালু তোমায় বের করতে হবে, মিন ফ্রি পাথ বের করতে হবে। মিন ফ্রি পাথকে ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করা, ল্যামডা ওয়েভলেন্থ নয়, এখানে ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। আচ্ছা, এটা একটা প্যারামিটার পেলে আরেকটা প্যারামিটার আসবে এখানে, ফ্রি কলিশন, কতক্ষণ পরপর কলিশন হবে, কথা বুঝতে পারলে? কলিশন কতক্ষণ পরপর হবে, টাইমটা ধরে নাও, সেটা এখানে ধরো T1 টাইমে কলিশন হয়েছে, T1 টাইম পর, এটার সাথে লিঙ্ক, বুঝতে পারলে? লিঙ্ক রয়েছে, ভেলোসিটির সাথে মাল্টিপ্লাই করলে হবে, বা ভেলোসিটা খুব কষ্টের নয়, কষ্টের হলে ডিরেক্টলি পেয়ে যেতে।
বা অ্যাপ্রক্সিমেটলি পরে কনস্ট্যান্ট ভাবতে পারো। তাহলে এখান থেকে এখানে আসা টাইম T1, এখানে টাইম T2, এখানে T3, এরকমভাবে তুমি ভাবতে পারো। সেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইম হচ্ছে, টাইমে একটা ডিস্ট্রিবিউশন পাচ্ছ, স্মল থেকে ভেরি লার্জ অবধি তুমি পেতে পারো। তাহলে এই টাইমটাকে এভারেজ টাইম বের করতে হবে। সেই এভারেজ টাইমটাকে বলা হয়, আমরা বের করবো, সেটা লিখবো টাউ বলে লিখবো। টাউ ইজ দ্য এভারেজ টাইম, বুঝতে পারলে? আচ্ছা, এবার কলিশন ফ্রিকোয়েন্সি সেটা কী হবে? ফ্রিকোয়েন্সি মানে আমরা একটা কথা ইউজ করি যে আমাদের এখান থেকে এই বাসের ফ্রিকোয়েন্সিটা কম, তার মানে আমি 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা বাস যাচ্ছে, বুঝতে পারলে? আবার বলছি ওই বাসের ফ্রিকোয়েন্সিটা খুব বেশি, বুঝতে পারলে? ওই বাসের ফ্রিকোয়েন্সিটা বেশি খুব, তার মানে হচ্ছে 1 ঘন্টায় 10খানা বাস যাচ্ছে, বুঝতে পারলে ব্যাপারটা? দ্যাট মিনস এইবার পার ইউনিট টাইমে নাম্বার কত হচ্ছে সেটাই আমরা ফ্রিকোয়েন্সি বলতে পারি এখানে। ঠিক এরকম ভাবতে পারি এখানে ওই কলিশনটা পার ইউনিট টাইমে কটা কলিশন হয়েছে, সে যে কলিশন ফ্রিকোয়েন্সি বলবে। আর বুঝতে পারলে কলিশন ফ্রিকোয়েন্সি হবে পার ইউনিট টাইমে কটা কলিশন হয়েছে। তাহলে এভারেজ টাইম হচ্ছে টাউ, তাহলে পার ইউনিট টাইমে কটা ফ্রিকোয়েন্সি হবে? 1/টাউ। এভারেজ টাইম হচ্ছে টাউ, মানে টাউ টাইম পরপর একটা করে কলিশন হবে, বুঝতে পারলে? তাহলে 1/টাউ হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ কলিশন পার ইউনিট টাইম, এটা হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি বলবে। তাহলে এখানে কলিশন ফ্রিকোয়েন্সি 1/টাউ, টিউ হচ্ছে এটা হচ্ছে মানে ফ্রি টাইম বলতে পারো, রিল্যাক্সেশন। এটা ফ্রি টাইমটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইমে বলা হয়। রিল্যাক্সেশন কেন? কারণ যখন কলিশন হচ্ছে তখনই গন্ডগোল, কলিশন না হওয়া মানে ভালো, তাহলে রিল্যাক্সড রয়েছে যেন, বলে রিল্যাক্সেশন টাইম। যতক্ষণ কলিশন হয়নি ঝামেলা নেই, তাই রিল্যাক্সেশন টাইম বলে এটাকে, বুঝতে পারলে? তাহলে এই টার্মটাকে ইউজ করা হবে রিল্যাক্সেশন টাইম বা ফ্রি টাইমে বলা হয় টাউটাকে। নোটে লিখে দিয়েছে, নোটে আমি দিয়েছি বা দেবো, দেখে নেবো একবার, তাহলে সেগুলো তুমি পেয়ে যাবে, যা সেগুলো ডিসক্রিপশন তোমার একটু লাগবে। আচ্ছা, এবার আমরা কনসিডার করবো যে এইভাবে অনেক আগেই কনসিডার করেছি, একটা চার্জ মুভমেন্ট হচ্ছে একটা, ধরো একটা পাইপ দিয়ে, বা এরকম ভাবতে পারি যে একটা সিলিন্ড্রিক্যাল একটা পাইপ রয়েছে, একটা কন্ডাক্টর রয়েছে, সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর, বুঝতে পারলে? সিলিন্ডার যদি কন্ডাক্টর হয়, এখানে নাম্বার অফ n ইজ এ নাম্বার অফ চার্জ পার ইউনিট ভলিউম, স্মল n ইজ এ নাম্বার অফ চার্জ পার ইউনিট ভলিউম, বুঝতে পারলে? স্মল n লিখে দিলাম, এটা নর্মালি হয় লেখা, তুমি লিখতে পারো, নোটে আছে, দেখে নিও। স্মল n ইজ এ নাম্বার অফ চার্জ পার ইউনিট ভলিউম, এখানে লিখে সময় নষ্ট করছি না। এই যে ক্রস সেকশন এরিয়া, এটাকে আমরা ধরে নিলাম এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া, বুঝতে পারলে? কোনো একটা মুহূর্তে ধরো এটার ভেলোসিটি, ইলেকট্রন মুভ করে যাবে, এটা অনেক ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন মুভ করে যাচ্ছে এদিকে বরাবর। ইলেকট্রনের এভারেজ মুভমেন্ট বা ডিপ ভেলোসিটি ভাবতে পারেন, ভি দিয়ে লিখি ইনিশিয়ালি, ভেলোসিটি ধরে নাও ভি। যদি ভেলোসিটি ভি হয় তাহলে ধরে নাও এই ভি ইকুয়াল টু কী হয়? ভি ইকুয়াল টু বেসিক্যালি dx/dt, dx/dt। তাহলে 1 ইউনিট টাইমে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে? dx ডিস্টেন্স ট্রাভেল করবে, dx মানে কত হবে? dx ইকুয়াল টু ভি ইন্টু ডিটি। যদি ডিটাকে 1 ইউনিট করে দাও, তাহলে 1 ইউনিট টাইমে কতটা ট্রাভেল করবে? dx/t, দ্যাট ইজ 1 ইউনিট টাইম, দ্যাট ইজ 1 ইকুয়াল টু ভি হয়ে যাবে। তাহলে 1 ইউনিট টাইমে ইলেকট্রন কতটা ফ্লো করে যাবে? ভি ডিস্টেন্স, রাইট? ভি ডিস্টেন্স বলবে তখন। তুমি ধরে নাও এটা 1 ইউনিট টাইমে এতটা ডিস্টেন্স ট্রাভেল করে গেছে, ভি ডিস্টেন্স হলো ব্যাপারটা। আচ্ছা, আবার বলছি, অন্যভাবে বলে দাও। এখানে নাম্বার অফ ইলেকট্রন তুমি বের করার চেষ্টা করো। নাম্বার ইলেকট্রন কতটা হবে? এটার ভলিউম ইন্টু এন, রাইট? এটা ভলিউম ইন্টু এন। এটা ভলিউম কতটা হবে? ধরে নাও ভলিউম হচ্ছে, এটা হচ্ছে ডিএক্স ধরে নিলে, এটা লেন্থ হচ্ছে ডিএক্স। ডিএক্স ভলিউমটা কত হবে? এ ইন্টু ডিএক্স। এটা ভলিউম, তো এটা এই সিলিন্ড্রিক্যাল ক্রস সেকশনের ভলিউম, এটা এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া, আর ডিএক্স হচ্ছে লেন্থ, তাহলে এটা হচ্ছে ভলিউম। এটা ভলিউম ইন্টু স্মল এন, তাহলে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন দিস ভলিউম। আচ্ছা, এবার দেখো একটা লেয়ার কনসিডার করো, এখানে একটা লেয়ার কনসিডার করো, এদিকে দেখো ইনিশিয়ালি চার্জ নেই। তাহলে 1 ইউনিট টাইমে এখান থেকে লেয়ারটা এতটা মুভ করে, মানে ইলেকট্রনের ফ্লো হবে, যেমন ধরো একটা পাইপে জল নেই, তুমি হঠাৎ করে কল খুলে দিলে, তাহলে কী হবে? জল এরকম ফ্লো করে যাবে। তাহলে 1 ইউনিট টাইমে কী হবে? জলের একটা কলাম এখান থেকে মুভ করে এখানে চলে যাবে। এই এতটা মুভমেন্ট যেটা হবে সেটাকে তুমি কি লিখতে পারো? সেটা ভি ইকুয়াল টু dx/dt, বুঝতে পারলে? তাহলে এদিকে ডিটা যদি 1 করে দাও, ডিটি 1 ইউনিট টাইম করে দাও, ডিটি ইকুয়াল টু 1 করে দাও, তাহলে ডিএক্স কত হয়ে যাবে? ভি। তাহলে আমরা এটাকে 1 ইউনিট টাইমে এখান থেকে এই কলামটা এতটা যদি মুভ করে যায়, এটুকু যদি মুভমেন্ট হয় কলামের, বুঝতে পারলে? এখান থেকে স্টার্ট করে এতটা চলে গেল, তাহলে এখানটা ডিএক্স জায়গায় কী লিখবো? ভি লিখবো। তাহলে হচ্ছে এটাকে লিখে দেবো এরকমভাবে, এন এ ডিএক্স ইন্টু ভি। সেটা হচ্ছে এটা, এই কোয়ান্টিটি কী পেলে? এটা হচ্ছে পার ইউনিট টাইমে নাম্বার অফ চার্জের মুভমেন্ট। পার ইউনিট টাইম রয়েছে, সরি
ভি। বুঝতে পারলে? এটা হচ্ছে পার ইউনিট টাইম এতটা চার্জ, তাহলে এইটা হচ্ছে এতটা চার্জের মুভমেন্ট হচ্ছে, নাম্বার অফ চার্জ বেসিক্যালি, এতগুলো চার্জ এখানে মুভমেন্ট হয়েছে। বেসিক্যালি এটা হচ্ছে ভলিউম পাচ্ছ, পার ইউনিট বলেছে বলে ভি হলো, পার ইউনিট না হলে কি এক্স লিখতে। বুঝতে পারলে? তো এতটা পার ইউনিট টাইম এতটা পরিমাণে চার্জ মুভ হয়েছে। এবার এই চার্জের মুভমেন্ট ইন্টু কারেন্ট আমরা যদি ইউজ করি, এটা হচ্ছে ইন্টু যদি চার্জ মুভমেন্ট অতটা মুভমেন্ট হচ্ছে, তাহলে পার ইউনিট টাইমে আমরা কারেন্টের ডেফিনেশন কি, আই ইকুয়াল টু কিউ বাই টি, রাইট? কিউ বাই টি। তাহলে এখানে কিউ কত? এটা হচ্ছে কিউ হচ্ছে ই এন এ ভি, এরকম নিয়ে হচ্ছে কিউ হবে, এটা দিস ইকুয়াল টু কিউ। কী করে কিউ হলো? এটা এন এ ভি নাম্বার অফ চার্জ পার্টিকেল ইন্টু ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা হচ্ছে কিউ হলো, এটা হচ্ছে কিউ। কিউ বাই টি তুমি ধরে নিয়েছো এটাকে 1 ইউনিট টাইমে হয়েছে, ডিভাইড করে দিলে টি দিয়ে, টিটা কত হবে? টি ইকুয়াল টু 1 ইউনিট, রাইট? টি ইকুয়াল টু কত লিখবে এখানে? 1 ইউনিট লিখলে, তাহলে 1 ইউনিট দেখো এটাই হচ্ছে কী হবে? এটাই কারেন্ট এই আই কারেন্ট, আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে এটা 1 ইউনিট টাইমে এতটা পরিমাণ কারেন্ট হলো। কারেন্টের এক্সপ্রেশনটা আমি এইভাবে লিখতে পারি, ছোটোবেলা বইতে এইভাবে আমরা করেছি, খানিকটা কেউ বুঝে কেউ না বুঝে এভাবে রেখেছি। আই ইকুয়ালটা আমরা এরকম লিখতে পারি, কারেন্ট। আচ্ছা, এবার যদি জে লিখি, জে হচ্ছে কারেন্ট ডেন্সিটি, সিগমা ইকুয়াল টু সিগমা লিখি, সিগমা ইকুয়াল টু কারেন্ট ডিভাইড বাই এ, কারেন্ট ডিভাইড বাই ক্রস সেকশনাল এরিয়া হবে, পুরো সারফেস এরিয়া নয়। বুঝতে পারলে? ক্রস সেকশন এরিয়া মানে এটা, এরকম যদি ওয়্যার থাকে, এই যে ওয়্যার হয় এরকম মোটা, এইটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া, এইটা তো টোটাল এরিয়া এসব রয়েছে, এসব নয়। তাহলে এ ইকুয়াল টু ই এন ভি, এটা হচ্ছে তোমার ই এন ভি, দিস ইজ তোমার জে। জে আবার কি হয়? সিগমা ইন্টু ই, জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই হয়, এটা অলরেডি ওয়েল নোন ফর্মুলা, ওহমস তো অনেক আগেই বের করেছে। ওহমস তো এটা যে ভেক্টরিক্যাল ফর্ম হচ্ছে জে ইকুয়াল টু সিগমা ই, একটু এদিক ওদিক করলে ওহমস তো পাওয়া যায় এরকমভাবে। তাহলে এখানে তুমি পেয়ে যাচ্ছে কন্ডাক্টিভিটি, তোমার এম হচ্ছে কন্ডাক্টিভিটি বের করা। তো কন্ডাক্টিভিটি কত হবে? এগুলো ক্লাস 12এও ছিল, কন্ডাক্টিভিটি সিগমা ইকুয়াল টু হয়ে যাবে এখান থেকে, এটা হয়ে যাবে তোমার কন্ডাক্টিভিটি সিগমা ইকুয়াল টু, আচ্ছা এইটা ইকুয়াল টু দিস, সিগমা ইকুয়াল টু ই এন ভি বাই ই। এবার ভি বাই ই হচ্ছে ভেলোসিটি, ধরো এখানে পরে দেখবো ডিপ ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, কারো ক্ষেত্রে কম হবে, কারো বেশি হবে। তুমি একটা মেটাল নিয়েছো, সে সিলভার নিয়েছো, আমাদের সিলভার বা গোল্ড, আমরা জানি কন্ডাক্টিভিটি বেশি। আমরা ইলেকট্রিক ফিল্ড ধরো অ্যাপ্লাই করেছো, যে ইলেকট্রিক ফিল্ডটা সেম ইলেকট্রিক ফিল্ডে যা কন্ডাক্টিভিটি পাবে, ভেলোসিটির উপর ডিপেন্ড করছে। সিগমা মানে কন্ডাক্টিভিটি বেশি, তার মানে এগুলো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে এখানে ভেলোসিটি বেশি হবে। পার ইউনিটে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে সিলভারের জন্য যে ভেলোসিটি হবে, তুমি যদি অ্যাপ্লাই করো টাংস্টেন ওয়্যারের জন্য, বুঝতে পারলে? ভেলোসিটি কি কম হবে, টাংস্টেন ওয়্যার রেজিস্টিভিটি বেশি থাকে একটু রিলেটিভলি সিলভার, তাহলে এখানে ভিটা কম হবে। সেম ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে ভ্যালুটা কম হবে। তার মানে এই যে কোয়ান্টিটি ভি বাই ই একটা মেজারেবল কোয়ান্টিটি, সেটা কারো ক্ষেত্রে বেশি, কারো ক্ষেত্রে কম। যে বেশি গুড কন্ডাক্টর তার ক্ষেত্রে তত বেশি হবে, যে মডারেট কন্ডাক্টর সে টাংস্টেন ফিলা এগুলো সেক্ষেত্রে একটু কম হবে। তখন এটা একটা নাম দিলে মোবিলিটি, তখন এটা হচ্ছে দিস ইকুয়াল টু ই এন মিউ হচ্ছে ভি বাই ই, ডিপ ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, হচ্ছে মোবিলিটি, মিউ বলে লিখলে এটা আমরা ফর্মুলা পেলাম। দিস ইজ দ্য সিগমা, তাহলে সিগমা ইকুয়াল টু ই এন ইন্টু মিউ, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন, এটা ক্লাস 12 এরকম ছিল। এরপর আমরা লরেন্স ডুট কী করেছে, ওই সমস্ত এজাম্পশন করে এটার উপর একটা কাজ করেছে, সেই কাজটা একটু আমাদের করতে হবে একটু। আচ্ছা, এবার আমাদের বের করতে হবে সেটা কলিশন ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ওইখানে টাও বের করবো। টাওটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, টাও জিনিসটা কি, মিন ফ্রিকোয়েন্সি, ওগুলো একটা ম্যাথামেটিক্যালি একটু বের করবো, ফ্রিকোয়েন্সি এসব। আচ্ছা, এখানে দেখো ধরো কোথাও একটা রয়েছে এন সংখ্যক ইনিশিয়ালি এখানে মুভমেন্ট হয়ে যাবে, আমাদের এইভাবে ভাবতে হবে যে এই একটা গ্যাসের মতো, গ্যাসিয়াস সিস্টেমের মতো, এখানে চার্জ পার্টিকেলগুলো মুভ করে যাবে এদিকে, যখন মুভ করে যাচ্ছে তো কলিশন হচ্ছে। ধরো ইনিশিয়ালি নাম্বার অফ পার্টিকেল রয়েছে এন, কলিশন হবে মানে ওই পাথ থেকে তো ডেভিয়েট করে যাবে, কথা বুঝতে পারে? কলিশন হবে ডেভিয়েট, যতগুলো কলিশন ততগুলো ডেভিয়েশন হবে। তাহলে এন, এই ডেভিয়েশন যে ডিএন, তাহলে ডিএন প্রপোর্শনাল টু এন, যে ডিএনটা আমরা লিখবো ডিএন হচ্ছে চেঞ্জ ইন এন, মানে এন রয়েছে ইনিশিয়ালি, চেঞ্জ ইন এন আফটার কলিশন কতগুলো চেঞ্জ হচ্ছে, পাথ কতগুলো চেঞ্জ হবে, তাহলে ডিএন মানে কলিশন, একটা করে কলিশন মানে একটা করে চেঞ্জ হবে, বুঝতে পারলে? তাহলে ডিএন সংখ্যক কলিশন হয়েছে, দ্যাট মিনস ডিএন সংখ্যক চেঞ্জ হয়েছে। ডিএন প্রপোর্শনাল টু এন হবে, যত বেশি নাম্বার থাকবে তত বেশি ফ্রিকোয়েন্সি হবে, কলিশন বেশি হবে।
সেই কনসেপ্টটা হচ্ছে কারণ রেডিও অ্যাক্টিভিটির মধ্যে যত বেশি মেটেরিয়াল থাকবে তত বেশি রেডিও অ্যাক্টিভিটি হবে, বুঝতে পারলে? এরকম ব্যাপারটা ডিএন প্রপোর্শনাল টু এন আমরা লিখতে পারি। আচ্ছা, আবার দেখো এটা আরেকটা হচ্ছে ডিএন প্রপোর্শনাল টু ডিটি। যত টাইম বেশি ভাববে তত বেশি কলিশন হবে সেই কলিশন। এবার আমরা এটাকে দুটোকে কম্বাইন করে ডিএন ইকুয়াল লিখব মাইনাস এন ডিটি, একটা কনস্ট্যান্ট লিখবো, বুঝতে পারলে? একটা কনস্ট্যান্ট লিখবো। সেই কনস্ট্যান্ট কোয়ান্টিটিটা কী জিনিস সেটা পরে লিখছি। ইকুয়াল টু দিয়ে একটা কনস্ট্যান্ট লিখতে হবে, কনস্ট্যান্টটা লিখবো কিছু কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টের জিনিসটা কী হবে বেসিক্যালি ডিএন মানে নাম্বার অফ কলিশন, বুঝতে পারলে? নাম্বার অফ কলিশন এটা এন দিয়ে ডিভাইড করে দাও। কনস্ট্যান্টটা লিখলে সি লিখবো, তুমি লিখো না, পরে আমি কেটে দিয়ে অন্য কিছু লিখবো। ধরো সে কনস্ট্যান্ট হচ্ছে সি, কারণ এই দিয়ে কনস্ট্যান্ট ইকুয়েট করতে হবে, বা কে একটা লিখো না আগে, আমি পরে ওটাকে মুছি দিয়ে অন্য কিছু লিখবো। তাহলে দেখো সিটা জিনিসটা কী হবে, সি ইকুয়াল টু দাঁড়াবে ডিএন বাই এন বাই ডিটি। তার মানে হচ্ছে নাম্বার অফ কলিশন পার ইউনিট চার্জ পার ইউনিট টাইম। সেটাই আমরা কী জিনিস পেয়েছি, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ কলিশন, বুঝতে পারলে? ফ্রিকোয়েন্সি কলিশন পড়েছিলাম, তারপরে বেসিক্যালি কি ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ কলিশন পার ইউনিট টাইম। এটা কী ছিল, আমরা পার ইউনিট ভলিউম নিয়ে কনসিডার করছি, বুঝতে পারলে? ভলিউম না হলে অনেক যদি নাও তত কোথাও হবে সেটা অনেক বেশি হয়ে যাবে। তাহলে পার ইউনিট ভলিউম নিয়ে ভাববো। তাহলে পার ইউনিট ভলিউমের মেটেরিয়াল রয়েছে এনখানা রয়েছে, বুঝতে পারলে? তাহলে বেসিক্যালি এটা পাচ্ছ তুমি এখানে কনস্ট্যান্টটা কী হবে, নাম্বার অফ কলিশন পার ইউনিট টাইম। সেটা বেসিক্যালি কি ফ্রিকোয়েন্সি আমরা কি লিখেছিলাম 1/τ লিখেছিলাম, কিছুক্ষণ ফিজিক্যালি বুঝেছি। তাহলে সি এর জায়গায় কী লিখবো 1/τ লিখবো। তাহলে সি না লিখে আমরা লিখবো 1/τ, ডিরেক্ট লিখে দেবো 1/τ। ঠিক আছে, এই ফর্মুলাটা মাইনাস কেন হলো, কারণ কমে যাবে যত টাইম বাড়বে তত ডিএন সংখ্যাটা কী হবে, এটা কমবে, যত কমবে মানে এনের সাথে এটা ডিএনটা এন যত এন যা ছিল কিছুক্ষণ পর টাইম এনটা কমে যাবে, ডিএনটা ধীরে ধীরে কমতে থাকবে, টাইম বাড়বে ডিএনটা কমবে। কারণ ইনিশিয়ালি ধরো 20খানা ছিল, কলিশনটা বেশি হবে, তারপর কিছুক্ষণ 10খানা হয়ে গেলো, কলিশনের রেটটা কমে যাবে, তো তারপরে 2খানা হয়ে গেলো, কলিশন আরও কমে যাবে। যত টাইম যাবে কলিশন কমবে, সেটা সামনে নেগেটিভ। ঠিক একই রকম ফর্মুলা পেলে রেডিও অ্যাক্টিভিটি যেরকম পেয়েছিলে সেরকমই পেলে। এইটাকে আমরা ডিএনটাকে এদিকে নিয়ে আসবো, এদিকে টাউ নিয়ে ইন্টিগ্রেশন করবো, যদি পাওয়ার হয়ে যাবে লগ নিয়ে আমরা কী করতে পারি, ফর্মুলা ডিরেক্টলি ফর্মুলা এখানে ইন্টিগ্রেশন, আফটার গেটিং ইন্টিগ্রেশন উই গেট। সেরকম আমরা পেয়েছিলাম এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, এরকম আমরা পেয়ে গেলাম রিলেশন। তাহলে এন কোনো একটা মুহূর্তে নাম্বার অফ চার্জ পার্টিকেলের সাথে রিলেশন এটা আমরা পেতে পারি এরকম। এবার আমরা বের করবো মিন ফ্রি টাইম। এবার আমাদের এম হচ্ছে মিন ফ্রি টাইম মানে মিন ফ্রি টাইম কতক্ষণ কলিশন ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ, এটা বের করেছি। মিন ফ্রি টাইম মানে হচ্ছে কতক্ষণও ফ্রি ছিল, বুঝতে পারলে? কতক্ষণ টাইমও ফ্রি ছিল, টাইম ওই যে T1 T2 কলিশনের প্রথম কলিশনের টাইম লাগবে T1, সেকেন্ড কলিশনের টাইম T2, থার্ড কলিশনের T3, সব সাম করে ডিভাইড করলে যেটা পাবে সেটা মিন ফ্রি টাইম, সেটা আমরা বের করবো। মিন বের করার স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট বা ইন জেনারেলভাবে সেটা কী করে কনসেপ্ট বের করি, দিস ইকুয়াল টু হয় মিন ইকুয়াল টু কী হবে, এটা ডিস্ট্রিবিউশন ফাংশন, কাকে আমরা মিন করবো, টাইমকে। তাহলে কলিশন টাইম টি ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, কী দিয়ে মাল্টিপ্লাই, ডিএন দিয়ে মাল্টিপ্লাই করবো, নাম্বার অফ কলিশন পার ইউনিট টাইম, এটা তাই তো? তাহলে ডিএন হবে, এটা হবে ডিভাইড বাই, এটা হবে ডিএন হবে ইন্টিগ্রেশন অফ ডিএন। যে কোনো অ্যাভারেজ করার নিয়মই হচ্ছে এটা, ভেলোসিটি অ্যাভারেজ করবো টাইম অ্যাভারেজ, কী ফর্মুলা হয়, ভেলোসিটি টাইম অ্যাভারেজ। তাহলে ভেলোসিটি টাইম অ্যাভারেজ মানে কী হয়, ভেলোসিটি টাইম অ্যাভারেজ মানে ডিটি ইন্টিগ্রেশন ডিভাইড বাই ডিটি। এটাই তো আমরা শিখেছি, অনেক কিছু করে বুঝিয়েছিলাম প্রথম থেকেই, ফার্স্ট সেমিস্টার থেকে এসে কনসেপ্ট কী করে হয় সেটা বুঝিয়েছি। তো এটা আমরা এখানে ইউজ করবো। এখানে হচ্ছে টাইম অ্যাভারেজ, এখানে কী হবে, নাম্বার অ্যাভারেজ করছি, এরকম হবে। আচ্ছা, তাহলে এইটা অ্যাভারেজ করলে কত হবে, টোটাল টাইম এন হয়ে যাবে, নাম্বার অফ টোটাল নাম্বার এন নট, এটা হয়ে যাবে, নিচেরটা হয়ে যাবে 1/n0, উপরে হয়ে যাবে টি ডিএনটা এখানে মাইনাস হয়, বাট মাইনাস এখানে ফিজিক্যাল কোনো সিগনিফিকেন্স নেই, টাইম দিয়ে এটা কলিশন ফ্রিকোয়েন্সি কোনো সিগনিফিকেন্স নেই, তাহলে মড নিতে হবে, বেসিক্যালি এটা মড নেব, এটা মড নিতে হবে ফিজিক্যালি। তাহলে কী হবে, এটা এন ডিটি বাই টাউ, ঠিক আছে? এবার এনের জায়গায় কী বসাবো, এনের জায়গায় আমাদের রিলেশন পেয়েছি n0 দিয়ে, বুঝতে পারলে? এনের জায়গায় বসিয়ে দেবো n0 দিয়ে, n0 কেটে যাবে, তাহলে হয়ে যাবে, এটা হয়ে যাবে টি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ ডিটি, বুঝতে পারলে? এখানে বাই টাউ এরকম হয়ে যাবে। এটাকে তুমি গামা ফাংশন ইউজ করবে, স্ট্রেট ফরওয়ার্ড গামা ফাংশন ইউজ করবে। এটা টি হচ্ছে টি টু দি পাওয়ার 1 মাইনাস টি বাই গামা ফাংশন ইউজ করলে কত দাঁড়াবে, ইউজিং গামা ফাংশন এটা হয়ে যাবে 1/τ, এখানে রয়েছে 1/τ, গামা ফাংশন ইউজ করে টি টাউ স্কোয়ার
আচ্ছা, এটা লিমিটটা তুমি ইউজ করো 0 থেকে, বেসিক্যালি টাইমটা কত হবে ম্যাথামেটিক্যালি 0 টু ইনফিনিটি, তাহলে 0 থেকে ইনফিনিটি, নাহলে গামা ফাংশন কোথা থেকে আসবে? টাইমটা 0 থেকে ইনফিনিটি, যে কোনো টাইম তুমি অল দ্য টাইম কনসিডার করো, পুরো টাইমটা। তাহলে গামা ফাংশন অ্যাপ্লাই করে তুমি পেয়ে যাবে, এটা টাউ স্কোয়ার হয়ে যাবে, এই টাউ স্কোয়ার ইন্টু গামা 2 এরকম চলে আসবে, একদম স্ট্রেট ফরওয়ার্ড। গামা ফাংশনে টি টু দি পাওয়ার 2 হয়ে যাবে, টাউ স্কোয়ার বাই গামা 2, তাহলে এটা হয়ে যাবে গামা 2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, ইট ইস 1, তার মানে হয়ে যাবে টাউ। বেসিক্যালি ঘুরিয়ে ফিরে তুমি টাউই পেলে, মিন ফ্রি টাইম হচ্ছে টাউ। আচ্ছা, এটা ওরা ক্যালকুলেশন করে বের করেছে। আচ্ছা, এবার নেক্সট আমরা ডিপ ভেলোসিটি বের করবে। ডিপ ভেলোসিটি বের করতে হবে, ভিটাকে রিপ্লেস করতে হবে ডিপ ভেলোসিটি দিয়ে। ডিপ ভেলোসিটি বের করেছে। আচ্ছা, ভিডি ভিডি ডিপ ভেলোসিটি, ডিপ ভেলোসিটি কী হবে এখানে? হ্যাঁ, এভাবে ব্যাপারটা বের করেছে, অ্যাক্সেলারেশন টাইম ইন্টারভাল। তাহলে এই অ্যাক্সেলারেশন টাইম ইন্টারভাল পেলে এভারেজ টাইম টাও, বুঝতে পারলে? এভারেজ টাইম টাও বেরোলো, মিন ফ্রি টাইম টাও। সেই মিন ফ্রি টাইম অ্যাক্সেলারেশন কত ছিল? নর্মাল অ্যাক্সেলারেশন হবে। অ্যাক্সেলারেশন ফর্মুলা এখানে কার জন্য অ্যাক্সেলারেশন হচ্ছে? ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, বুঝতে পারলে? অ্যাক্সেলারেশন কার জন্য হচ্ছে? ডিউ টু ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে অ্যাক্সেলারেশনের ফর্মুলা কী হবে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন ফোর্স ইকুয়াল টু ই ইন্টু ই, বুঝতে পারছো? মাস এফিটি মাস না, এখানে মাস মানে মাস, এফিটি মাস কোথায় আসবে? সেমিকন্ডাক্টর ওই সমস্ত ব্যাপার, এখানে মেটাল। তাহলে এম ইন্টু এ ইকুয়াল টু এটা নর্মাল ফর্মুলা। তাহলে এখানে চলে আসবে অ্যাক্সেলারেশন মানে কত লিখবে? অ্যাক্সেলারেশন ইকুয়াল টু এ ইকুয়াল টু ই ই বাই এম। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন বিটুইন টু কলিশন। অ্যাক্সেলারেশন কার জন্য হচ্ছে? ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড। ফোর্সের ভ্যালুটা কত? কিউ ইন্টু ই, মানে ই ইন্টু ক্যাপিটাল ই। তাহলে ভিডি ইকুয়াল টু অ্যাক্সেলারেশন ইন্টু টাইম। অ্যাক্সেলারেশন হচ্ছে ই ই বাই এম ইন্টু টাইম হচ্ছে টাউ। টাউ কেন হলো? কারণ ওই মিন টাইম মাল্টিপ্লাই করলে মিন টাইম ইম্পর্টেন্ট টাইম। এক্সামে কি লিখতে হবে? নোটে আমি দিয়ে দেবো, এটা জাস্ট বুঝে নাও, খাতা ব্রিফ লিখে নাও, এটা সামনে রেখে তুমি এক্সামের জন্য প্রিপেয়ার করবে। আচ্ছা, তাহলে তুমি ভিডি ইকুয়াল টু দিস কোয়ান্টিটি তুমি পেয়ে গেলে, এটা হচ্ছে তোমার ডিপ ভেলোসিটি। তাহলে আমাদের ফর্মুলা ছিল জে ইকুয়াল টু এন ই ভিডি। তাহলে এন ই ভিডি তাহলে কী হয়ে যাবে? এন ই, তাহলে এন ই স্কোয়ার ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ, এটা হচ্ছে আমাদের জে এর ভ্যালু। নাও সিগমা ইকুয়াল টু জে বাই ই, তাহলে এটা ডিভাইড করে দাও, তাহলে দাঁড়িয়ে যাবে এন স্কোয়ার টাউ বাই এম। এটা হচ্ছে সিগমার ফর্মুলা পেলে। তাহলে লরেন্স দুট ফর্মুলায় এটা বের করেছে, ওরা দুজনে মিলে এটা বের করেছে সিগমার ভ্যালু। এবার এটা যদি তুমি টাউ দিয়ে রাখতে পারো এরকমভাবে। আরেকটা এক্সপ্রেশন বের করে টাউ না করে ওটাকে মিন ফ্রি টাইম মানে ফ্রি পাথ ল্যামডা, বুঝতে পারলে? তাহলে ল্যামডা হচ্ছে টাউ সি মিন ভেলোসিটি। এটা মিন ভেলোসিটি সি বার যদি লিখি তাহলে কী হবে? এটা ল্যামডা ডিভাইড বাই টাউ, রাইট? ল্যামডা ডিভাইড বাই টাউ হয় এটা। তাহলে টাউ ইকুয়াল টু চলে আসবে, এটা টাউ ইকুয়াল টু চলে আসবে ল্যামডা বাই সি বার। তাহলে এন স্কোয়ার ল্যামডা বাই এম সি বার হচ্ছে এভারেজ ভেলোসিটি। এভারেজ হলে কোন কনসেপ্টের ভাবলে? এটা ভাবলে গ্যাস মলিকুল যেরকম হয় সেই কনসেপ্টে, গ্যাস মলিকুল মতো ভাবো, সেটার ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করলে গ্যাস মলিকুল এই ফর্মুলা ছিল। আচ্ছা, এটা যদি ফর্মুলা ইউজ করতে পারো, আমরা যদি পুরোপুরিভাবে গ্যাস ফর্মুলা কনসেপ্ট ইউজ করেছে এরা দুজন, বুঝতে পারলে? কারণ ওখানে ভেবেছে যেন গ্যাস মলিকুল যেরকম ঘুরে বেড়াচ্ছে, সেই আমাদের মেটালের ভেতরে ইলেকট্রনগুলো সেভাবে ঘুরে বেড়াচ্ছে, কলিশন মাঝে মাঝে কলিশন হবে, বুঝতে পারলে? খানিকটা সেরকম বিহেভিয়ার। তাহলে এটাকে সিটাকে ইউজ করেছে, আমরা যেমন থার্ড সেমিস্টারে পেয়েছিলাম কাইনেটিক থিওরি অফ গ্যাস সি বার, সেই ফর্মুলাটা এখানে বসিয়ে দিয়েছে। সেই ফর্মুলা বসিয়ে কী পেয়েছে? এন স্কোয়ার বাই এম এটা ইন্টু ল্যামডা এটা সি বার এভারেজ ভেলোসিটি হচ্ছে 8, মনে করে দেখো 8 কেটি বাই এম পাই, তাহলে যাবে এম পাই বাই 8 কেটি। তাহলে সিগমা ভ্যালু এরকম পেয়েছে। বাট এটা পেলেও খানিকটা এখানে থেকে দেখা যাচ্ছে এরকম জিনিস পেলে, এই জিনিসটা পেলে এখানে দেখো ল্যামডা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, বুঝতে পারো? ল্যামডা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেম্পারেচার। তাহলে এখানে ডিরেক্টলি টেম্পারেচার কিছু বসানোর কোনো স্কোপ নেই। এখানে কী পাচ্ছ? সিগমা প্রপোর্শন 1/√T, রাইট? বাট এটা নেচারকে ফলো করে না। সিগমায় দেখা যায় কি এক্সপেরিমেন্টে দেখা গেছে সিগমা প্রপোর্শনাল টু টি হয়, ফর মেটাল সিগমা প্রপোর্শনাল টু টি। তাহলে এই লটা এক্স্যাক্টলি ল ফলো করছে না। এই যারা এখানে মাঝে গ্যাসিয়াস মলিকুল কনসেপ্ট ঢুকিয়েছে, সেই কনসেপ্ট ঠিক নয়। বাট তাহলে এটা কেন রেখেছে? কারণ এখান থেকে ওহমস ল প্রুভ করা গেছে। ওহম কিন্তু এক্সপেরিমেন্টালি ম্যাথামেটিক্যালি প্রুভ করেনি কিছু, ওহম এক্সপেরিমেন্টালি দেখেছে
ল দিয়ে দিয়েছে, খুবই সহজ। এক্সপেরিমেন্টালি ওহমস ল বের করা তো খুবই সহজ ব্যাপার। তুমি এখানে কারেন্ট যাচ্ছে, কারেন্ট মেজার করো, ভোল্টেজ মেজার করো, কারেন্ট বাড়াচ্ছে, ভোল্টেজ বাড়াচ্ছে, দেখো গ্রাফে এই যে ল হয়ে গেল। বুঝতে পারলে ব্যাপারটা? টেম্পারেচার ফিক্স রাখলে সেরকমই হবে, এটা ল। বাট ওটা কেন ওরকম ল হলো সেই আনসার কিন্তু ওহমস দিতে পারেনি। প্রথম দিয়েছিল লরেন্জ আর ডুড দিয়েছিল এই ফর্মুলা দিয়ে। কী দিয়েছিল? এই যে ফর্মুলা বের সিগমা ইকুয়াল দিস কোয়ান্টিটি বা সিগমার এই যে ফর্মুলাগুলো পাচ্ছ এগুলো, এইটা প্রথম এই যে ফর্মুলাটা পাচ্ছে যে ইকুয়াল সিগমা এবং এই রকম সিগমা বিহেভিয়ারটা, এটা প্রথম দিয়েছিল ওহমস ল ইজ ডিরাইভড। থিওরিটিক্যালি ওহমস ল প্রথম ডিরাইভ করেছিল। তাহলে এই ফর্মুলা সাকসেস হচ্ছে থিওরিটিক্যালি ওহমস লকে ডিরাইভ করেছিল, বাট এক্স্যাক্টলি কন্ডাক্টিভিটির নেচারটা ডিরাইভ করতে পারেনি, কারণ কন্ডাক্টিভিটি প্রপোর্শনাল টেম্পারেচার হয় মেটালের ক্ষেত্রে, ওরা বের করতে পারেনি সেটা। ক্লিয়ার? আচ্ছা, এই সমারফিল্ড থিওরি দিয়েছে, তখন এটা এক্সপ্লেন করতে পেরেছিল। সমারফিল্ড আমরা নাম শুনেছি, কত সালে এটা কাজটা করেছে? 1928-এ। তখন অলরেডি ফার্মি ড্রাগ ডিস্ট্রিবিউশন আবিষ্কার হয়ে গেছে। কথা বুঝতে পারলে? তাহলে ইলেকট্রন উইল ফলো ফার্মি ড্রাগ ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনে হেল্প নিয়েছে। বাট হেল্প নিয়ে প্রথম এটা ডিরাইভ করেছিল সেমি ক্লাসিক্যাল ওয়েতে, পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্স নয়। সেমি ক্লাসিক্যাল মানে হচ্ছে খানিকটা কোয়ান্টাম মেকানিক্সের কনসেপ্ট, খানিকটা ক্লাসিক্যাল ভিউ। ক্লাসিক্যাল ভিউ মানে হচ্ছে আমরা কিছু দেখতে পাচ্ছি, কিছু মুভ করছে, এইসব ভিউ হচ্ছে ক্লাসিক্যাল ভিউ। কোয়ান্টাম মেকানিক্যালি দেখতে পাচ্ছি মুভ করে যাচ্ছে, এসব কিছু হয় না। কোয়ান্টাম মেকানিক্যালি ইলেকট্রন হচ্ছে একটা বেসিক্যালি ইলেকট্রন ক্লাউড, কোথায় আছে বুঝতে পারি না, একটা প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশন, বুঝতে পারলে? বাট ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউ ভাবতে ইলেকট্রন ইজ রোটেটিং সামথিং, যে ক্লাসিক্যাল কনসেপ্ট, ইলেকট্রন রোটেট করে যাচ্ছে, সেটা ক্লাসিক্যাল কনসেপ্ট। খানিকটা সেই ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল কনসেপ্ট সমারফিল্ড থিওরি দিয়ে এই কন্ডাক্টিভিটি মেটালের বিহেভিয়ারটা বের করেছে, বুঝতে পারলে? খানিকটা মিলে গেছে ওটা। আচ্ছা, এখানে আচ্ছা মেন ডিফারেন্সটা কি, মেন চেঞ্জটা কী করেছিল? লরেন্জ আর ডুড ভেবেছিল অল দ্য ইলেকট্রন, বুঝতে পারলে, ইন মেটালের ভেতরে অল দ্য ইলেকট্রন উইল টেক পার্ট ইন দ্য মোশন, সমস্ত ইলেকট্রনগুলি মোশনে যাচ্ছে। সে আমরা এই কারেন্টে বের করার সময় এন ইন্টু ই, অল দ্য চার্জেস, অল দ্য ইলেকট্রন, সমস্ত ইলেকট্রন মুভমেন্ট হবে। বাট যখন ফার্মি ড্রাগ ডিস্ট্রিবিউশন আবিষ্কার হলো, তখন আমাদের এই কনসেপ্টটা থেকে দেখতে পারি ফাইনাইট টেম্পারেচার, এটা হচ্ছে জিরো টেম্পারেচার এরকম ডিস্ট্রিবিউশন হয়, এরকম ডিস্ট্রিবিউশন হবে জিরো টেম্পারেচারে ফার্মি ডিস্ট্রিবিউশন। যে ফাইনাইট টেম্পারেচার টেম্পারেচার বেড়ে গেল, তখন কীরকম হয়? এখান থেকে ফার্মি লেভেল ইএফ, এটা হচ্ছে এফএফডি, তোমায় ড্র করতে হবে, তুমি সবাই জানো এগুলো। তখন এটা কীরকম হবে? এরকম বিহেভিয়ার হবে। দ্যাট মিনস যখন টেম্পারেচার জিরো হলো, তখন এই রেড কালার টেম্পারেচার একটু বাড়ালে ধীরে ধীরে কী হবে? এই হাই এনার্জি ইলেকট্রনগুলো জাম্প করে এখানে চলে আসবে, এবং এটা হচ্ছে ফার্মি লেভেলের উপরটা হচ্ছে জিরো লেভেল। ফার্মি লেভেলটা আমরা জিরো লেভেলটা, ফার্মি লেভেল মানে পজিটিভ লেভেল, পজিটিভ এনার্জি মানে হচ্ছে ফ্রি, বুঝতে পারলে? তাহলে মুভমেন্ট শুরু হলো। তাহলে যখন টি ইকুয়াল টু জিরোতে সবাই ঘুমিয়ে আছে, তখন বিলো জিরো এনার্জি, তার মানে সবাই নেগেটিভ এনার্জি, জিরো এনার্জি, নেগেটিভ এনার্জি রয়েছে, এখানে বাউন্ড স্টেট, তাহলে বাউন্ড স্টেট রয়েছে। বাট মেটালের ক্ষেত্রে কিন্তু এটা ইলেকট্রনের ক্ষেত্রে, বুঝতে পারো? ইলেকট্রন এখানে ফ্রি ইলেকট্রনই ভাবতে পারো। তাহলে ফ্রি ইলেকট্রন যখন তুমি বাইরে থেকে স্মল অ্যামাউন্ট অফ এনার্জি দিলে, ফার্মি লেভেলের চেয়ে একটু বেশি এনার্জি দিলে, ফার্মি লেভেলের চেয়ে বেশি এনার্জি দিলে, ফার্মি লেভেলটা নর্মালি জিরো রেসপেক্টে সেট করা হয়, তার রেসপেক্টে যেটা বেশি এনার্জি যখনই দেবে, তখনই কী হবে? এখান থেকে এখানে চলে আসবে। এই এনার্জিটা এখানে থার্মাল এনার্জি বলেছি, আদার মিনস অফ এনার্জি হতে পারে, বুঝতে পারে? বাট এনার্জি পেলেই এখান থেকে এখানে আসবে। বাট এখানে অল দ্য স্টেটস আর অকুপাইড থাকবে, তার মানে এখানে ইলেকট্রনগুলো, এই ভেতরে যে ইলেকট্রনগুলো, সেগুলো কন্ডাক্টিভিটিতে টেক পার্ট করবে না। কে টেক পার্ট করবে? যেগুলো ফার্মি লেভেলের কাছে ছিল, দ্য ইলেকট্রনস উইচ আর ভেরি নিয়ার টু ফার্মি লেভেল, ওরাই ওদেরই সামান্য এনার্জি পেলে জাম্প করে ওপারে চলে যাবে, বুঝতে পারে? কন্ডাকশন ব্যান্ডে কন্ডাকশন লেভেলে চলে গিয়ে ওরা মুভমেন্ট শুরু হবে। তাহলে এই যে এরা ভেবেছিল ক্লাসিক্যাল কনসেপ্ট থেকে অল দ্য ইলেকট্রন উইল টেক পার্ট ইন দ্য মোশন, বাট সমারফিল্ড বললো না, সেটা হবে না। ফার্মিরা বলেছে এরা যাবে, এবং সেই কনসেপ্ট আমাদের ইউজ করতে হবে। তাহলে ফার্মি সারফেস, বুঝতে পারলে? থ্রি ডাইমেনশন যে ভাবো ফার্মি সারফেস, তাহলে এনার্জি লেভেলে, বুঝতে পারলে ব্যাপারটা? এনার্জি লেভেল ভাবো, থ্রি ডাইমেনশন বা ওয়ান ডাইমেনশন যেরকম ভাবো, থ্রি ডাইমেনশনটা স্পেয়ার হবে, ওয়ান ডাইমেনশন এরকম লেভেল ড্র করি। তাহলে ফার্মি সারফেসের কাছে যারা রয়েছে তারাই জাম্প করে ওপরে যাবে, যারা অনেক ডাউনে রয়েছে তারা যেতে পারবে না। তাহলে যার জন্য অনেক বেশি এনার্জি দিতে হবে, বুঝতে পারলে ব্যাপারটা? অনেক হাই টেম্পারেচার দিতে হবে, অনেক হাই এনার্জি দিতে হবে। ঠিক আছে? বাট নর্মাল টেম্পারেচার, মডারেট টেম্পারেচার, মানে টেম্পারেচার বা আমরা নর্মাল যে ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, সেটা সাফিসিয়েন্ট হবে না সমস্ত ইলেকট্রনকে মুভ করানোর জন্য। এ ফ্র্যাকশন অফ দ্য ইলেকট্রন উইল টেক পার্ট দ্য মোশন। তাহলে কি কন্ডাক্টিভিটি খানিকটা কমে যাবে, রেজাল্টের ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেলো, সেই ফর্মুলাটা চেঞ্জ হওয়ার পর রিয়েল লাইফের সাথে অলমোস্ট ম্যাচ করে যায়, বুঝতে পারলে? তো এইসব কনসেপ্ট আমি নোটে দিয়ে দেবো, দেখবে আছে, সেখানে এগুলো লেখা আছে। তাহলে ওগুলো যে থিওরিটিক্যাল কোশ্চেন আসে, কেন ম্যাচ করেনি, কেন ম্যাচ করেছে, এটা তোমার এগুলো লিখতে হবে। না হলেও এই ডেরিভেশন করার সময় এইসব কনসেপ্টগুলো লিখতে হবে। কথাটা মনে থাকবে, খুব ইজি কথা, মনে রাখতে পারো।
এক্সাক্ট কী লিখবে দুবার রিডিং করলে এক্সামে লিখতে পারবে, কঠিন কিছু নয় এগুলো। আচ্ছা, এবার ভাবতে হবে এভাবে কারা মুভমেন্ট মানে এই ট্রান্সপোর্টে যাবে, তাহলে হচ্ছে ধরো ফ্রি ইলেকট্রন রেসপেক্টে যদি ফর ফ্রি ইলেকট্রন ভি ইকুয়াল টু ভেলোসিটি ইকুয়াল টু কী হবে এইচ কে এইচ কাট বাই এম, মানে মোমেন্টাম বাই মাস, এটা ফর ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা ফ্রি ইলেকট্রন যদি এটা হয়, আচ্ছা এবার আমরা ভাবতে পারি যে বাইরে থেকে ফোর্স দিয়েছি, বাইরে থেকে ফোর্স কে দিয়েছি ইলেকট্রিক ফিল্ড, তাহলে ফোর্সের অ্যামাউন্ট কত মাইনাস ই ইন্টু ই ইজ দ্য অ্যামাউন্ট অফ ফোর্স বাই দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। ফোর্সের জন্য কী হবে, এদের ভেলোসিটি চেঞ্জ হবে, বাট ভেলোসিটি কারে চেঞ্জ হবে, এটা কে এইচ কাট অ্যান্ড এম ইজ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কে বুঝতে পারলে, কেটা ভেরিয়েবল, কে প্রপোর্শনাল টু ভি, তাহলে কেটা কাজ চেঞ্জ হবে, সেটা হচ্ছে ফার্মি লেভেলের কাছে রয়েছে, বুঝতে পারলে কে স্পেসে ফার্মি লেভেল যে কাছে রয়েছে, তাহলে সেটা বলবে কে এফ, বলবে এফ ফর ফার্মি লেভেল। এনার্জি যেমন ই এফ হয়, ফার্মি লেভেলে করসপন্ডিং কে এফও হয়, তাহলে কে এফ যেটা ফার্মি লেভেলে করসপন্ডিং এফ রয়েছে, কে ভ্যালু। তাহলে আমরা এটাকে এখানে যদি ইউজ করতে চাই, এটাকে এনার্জি ইকুয়াল টু এখান থেকে আমরা বসাতে পারি, এটা রেট অফ চেঞ্জ, এটা ফোর্স ইকুয়াল টু কী হবে মাস ইন্টু এটা মাস ইন্টু কী বলবে মাস দিয়ে ইন্টু ভেলোসিটি মানে মোমেন্টাম হলো, রাইট। তাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম, অ্যাক্সিলারেশন আসবে, এটা অ্যাক্সিলারেশনের টাইম আসবে। তাহলে আমরা অ্যাক্সিলারেশন যদি বের করি, তাহলে এটাকে বের করতে হবে, আমরা বের করবো এভাবে, এটা এইচ কাট ডি কে বাই ডিটি। আমরা যদি ভেক্টর দিন তাহলে ভেক্টর দিতে হবে, ভেক্টর না দিলে এরকম লিখবে, যদি ভেক্টর দাও তাহলে এখানে ভেক্টর দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা এরকম ভেবে নিলাম যে এটা ফোর্স ইকুয়াল টু ভি, তাহলে এখানে এম হলো, এমটা এখানে লিখে নিই। এম না লেখার কারণ হচ্ছে এখানে আমরা এটা ফোর্স ভেবেছি, মানে ফোর্স না, সেটা বেসিক্যালি অ্যাক্সিলারেশন ভেবেছি, বুঝতে পারলে, অ্যাক্সিলারেশন লিখেছি বলে এরকম লিখেছি। পার মিনিট মাস দিয়ে, আদারওয়াইজ মাসটা এখানে ডিভাইড হতো। আচ্ছা না, এটাকে যদি এম লিখি এখানে, এম ফোর্স, তাহলে এটা আমরা যদি এমটাকে 1 করে দিয়েছি পার মিনিট মাস না। আচ্ছা, এবার আমাদের দেখো এই যখন এই ফার্মি সারফেস, তার মানে চেঞ্জ অফ ফার্মি সারফেস হবে এখানে ডিটি, বুঝতে পারলে ফার্মি হচ্ছে ডি কে বাই ডিটি, তাহলে যখন এটা চেঞ্জ হবে, কী অসুবিধা বলো, তাহলে এবার দেখো এই যে বাড়িতে এক্সটার্নাল ফোর্স এলো, ফোর্স বা অ্যাক্সেলারেশনে বলি এখানে ফোর্স পার ইউনিট মাস আমরা ভাবছি, ফোর্স ইকুয়াল টু এইচ কার ইন্টু ডি বাই ডিটি, তাহলে ডিটি টাইমে কতটা চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, আমরা এটাকে ডিফারেন্সিয়াল ফর্ম লিখতে পারি, ডেল্টা কে বাই ডেল্টা টি লিখতে পারি। তাহলে ডেল্টাকে চেঞ্জ অফ কে, চেঞ্জ অফ কে মানে ওয়ান ডাইমেনশনে কে থেকে ডিকে হলো, বুঝতে পারলে, কে ভ্যালুটা কে থেকে কে প্লাস ডিকে হলো। থ্রি ডাইমেনশনে কী লিখবে এটাকে, মানে আমরা যদি ওয়ান ডাইমেনশন লিখি, এখানে কে ছিল, তাহলে চেঞ্জ হলো এখান থেকে এখানে এলো, তাহলে এটা হচ্ছে এই অবধি কে, তাহলে এখানে কী হবে কে প্লাস ডিকে, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন লিখবো। আর থ্রি ডাইমেনশনটা সারফেস গ্রো করবে, টু ডাইমেনশন লিখলে কী হবে, এরকম একটা সারফেস ছিল, এটা হচ্ছে কে রেডিয়াস, রাইট, তা ডিকে হলে কি এরকম একটা বেড়ে গেল, রাইট, এরকম হবে। আর থ্রি ডাইমেনশন হলে কী হবে, একটা স্ফেয়ার, থ্রি ডাইমেনশনে কে এক্স কে ওয়াই কে জেড যদি কনসিডার করি, তা একটা স্ফেয়ার, সেই স্ফেয়ারটা যদি এখানটা গ্রো করবে, ডিটি টাইমে স্ফেয়ারটা একটু গ্রো করবে, কোথায় গ্রো করবে, ফার্মি লেভেলের কাছে, ভেতরে জায়গা নয়, ফার্মি লেভেলটা থেকে একটু দূরে, ফার্মি লেভেলের কাছে কে এটা ডিকে হয়ে যাবে ডিটি টাইমে, তাহলে ওটা হচ্ছে থ্রি ডাইমেনশন এরকম ডিকে চেঞ্জ হলো। তো সেটাকে আমরা এইভাবে লিখবো এখানে ডেল্টা কে, তাহলে আমরা এটাকে ডেল্টা কে লেখার চেষ্টা করবো, তাহলে থ্রি ডাইমেনশনের ডেল্টা কে ইকুয়াল লিখতে পারি কে অ্যাট টি টাইমে মাইনাস কে অ্যাট জিরো টাইমে। যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করিনি তখন ছিল জিরো টাইম, বুঝতে পারলে, এবার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পর এটা কেটাকে ভেক্টর ডিগ্রি দাও, তাহলে কে যখন টি, আমরা এখানে লিখে দিয়েছি নোটে, এইসব লিখতে হবে একটু এক্সামে, যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি টি ইকুয়াল টু জিরো ছিল, সেই সময় আমরা ফার্মি সারফেস এখানে ছিল। এবার যখন আমরা টি অ্যাপ্লাই করলাম তখন রেডিয়াস, এটা হচ্ছে থ্রি ডাইমেনশন রেডিয়াস কেটা, যদি আমরা যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম তখন কী হবে, রেডিয়াসটা ফার্মি সারফেস যেখানে রয়েছে সেখানে একটু গ্রো করবে, একটু বেড়ে যাবে, বুঝতে পারলে, কে ভ্যালুটা বেড়ে যাবে, কেন বেড়ে যাবে, এই যে চেঞ্জ হচ্ছে ডিকে চেঞ্জ হচ্ছে, মানে ওখানে মুভমেন্ট হবে, মানে কে ভ্যালু বেড়ে যাবে, কে যদি বেড়ে যায় তাহলে এটা টি টাইমে হলো, তাহলে চেঞ্জ অফ ডেল্টাকে আমরা লিখতে পারি এরকম, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পর টি টাইম পর এরকম চেঞ্জ হলো। তাহলে আমরা একটা স্ফিয়ার যদি ড্র করি, তাহলে এইখানে একটা ছবি দেখবে ড্র করা হবে, ফার্মি স্ফিয়ার এরকম রয়েছে, এটা হচ্ছে থ্রি ডাইমেনশন আমরা ড্র করছি, এটা হচ্ছে কে এক্স কে ওয়াই, এটা হচ্ছে এরকম ড্র করা হবে, এটা কে এক্স, এটা হচ্ছে কে ওয়াই, একটা এরকম রয়েছে। যখন একটা ইলেকট্রিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করব,
আফটার অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক ফিল্ড এটা কী হবে, একটু মুভ করে যাবে, তখন এরকম হয়ে যাবে। এই অ্যাক্সের রেসপেক্টে যদি ভাবি তখন এরকম হয়ে যাবে। যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, তাহলে ফার্মি স্ফিয়ার এটা একটা স্ফিয়ারটার মুভমেন্ট হবে, মুভমেন্ট হয়ে খানিকটা এখানে ছিল সেন্টার, এবার সেন্টারটা এখান থেকে এখানে চলে আসবে, সেন্টারটা এরকম সরে যাবে। কেন সরে যাবে? যেদিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছে উল্টো দিকে ইলেকট্রনের মুভমেন্ট হয়, মানে যেদিকে এই ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকে মুভমেন্ট হবে, ইলেকট্রিক ফিল্ড কে স্পেসটা ওইভাবে খানিকটা মুভ করে যাবে। আচ্ছা, এবার আমাদের এম হচ্ছে ওই ডেলটাকে এটা বের করা, ডেলটাকে এটা বের করে এই ফর্মুলা বসিয়ে দিলে আমরা আনসারটা পেয়ে যাবো। তাহলে ডেলটাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমাদের এই কে রিলেশনটা মুছে দিলাম, ওটা থাকলে ভালো হতো। আচ্ছা, ওটা থেকে লিখি। এটা ছিল, এটা এইচ কাট, ফর্মুলা ছিল এইচ কাট ডিকে বাই ডিটি, এইচ কাট ডিকে বাই ডিটি। তাহলে এটা হচ্ছে এইচ কাট ডিকে বাই ডিটি, এটা ইকুয়াল টু ছিল মাইনাস ই ইন্টু ই। ভেক্টোরিক্যালি যে লেখা এরকম ভেক্টোরিক্যালি লিখবে। তাহলে ওখান থেকে ডেল্টাকে বের করতে পারি, এখান থেকে চলে আসবে এই চেঞ্জ অফ কে, ডেল্টাকে ইকুয়াল টু ডেল্টাকে চলে আসবে মাইনাস ই ভেক্টর বাই এইচ কাট ডেল্টা টি। কারণ এটাও ডেল্টা করে দিচ্ছি, ডেল্টা মানে স্মল চেঞ্জ, ডেল না ডেল্টা লিখেছি, বুঝতে পারবেন? আচ্ছা, এরকম হয়ে যাবে। ডেল্টাকে ইকুয়াল টু দিস কোয়ান্টিটি, ভেক্টর তুলে দিলে ভেক্টর তুলে দিতে পারো, ভেক্টর রাখতে পারো। আচ্ছা, এবার টাইমটা, এই টিটাকে আমরা এই টাইমটাকে ভাববো যে একটা টাউ ভাববো, বুঝতে পারলে? কলিশন টাইম, বুঝতে পারলে? সেই কলিশন টাইম, সেই কনসেপ্টটা পেয়ে ফ্রিকোয়েন্সি টাইম থেকে মিন কলিশন টাইম যেটা, সেটা আমরা ভাববো যে এই টাউটা কী হবে, সবই ফার্মি লেভেলের কাছাকাছি। কারণ ইলেকট্রন যখন ভেতরে রয়েছে তার বিহেভিয়ার আলাদা, ফার্মি লেভেলের কাছে থাকে তার বিহেভিয়ার আলাদা। ফার্মি লেভেলের আশেপাশে যারা রয়েছে সেই ইলেকট্রনগুলো করাসপন্ডিং মিন ফি টাইম হচ্ছে টাউ এফ, আর যদি ভেতরে থাকে ডিফারেন্ট হবে। কারণ মুভমেন্টে কারা যাবে, একমাত্র এরাই যাবে। তাহলে আমরা ওখানটা এটা বসিয়ে দেবো। তাহলে আমরা এটা লিখবো এবার, এই টি এখান থেকে ডেল্টা টিটাকে আমরা টাউ অফ দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে এবার আমাদের ভেলোসিটি বের করতে হবে। নাও ভেলোসিটি ভি ইকুয়াল টু এইচ কাট বাই এম, এটা ডেল্টা, এখান থেকে আমরা এটাকে বসিয়ে দেবো ডেল্টাকে। এবার লিখবো দিস ডেল্টাকে, এই ভেলোসিটি ভি ইকুয়াল টু ভেক্টোরিক্যাল যদি লেখো তাহলে ভি এরকম লিখবো ডেল্টাকে। এই চেঞ্জ ইনিশিয়ালি চুপচাপ ছিল, তাহলে চেঞ্জ অফ কে মানে চেঞ্জ অফ ভেলোসিটি, এই ভেলোসিটি মানে যেটা গেন করি সেটা ডেল্টা ভি লিখলাম না, সেটা ভি লিখলাম, কারণ ইনিশিয়ালি চুপচাপ ছিল, রেস্টে ছিল। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এলো, তার এফেক্টেই ডেল্টাকে হলো, ডেল্টাকে চেঞ্জের জন্য করেসপন্ডিং ভেলোসিটি চেঞ্জ হলো। তাহলে এটাকে আমরা এটাকে দিস ইকুয়াল লিখবো এইচ কাট বাই এম, ডেল্টাকে মানে এখান থেকে হেল্প নেবো, যেটাকে নিয়ে ওখান থেকে যদি লিখে দিই তাহলে চলে আসবে, দেখো এইচ কাট কেটে যাবে, লিখে দাও এটাকে মাইনাস ই যদি ভেক্টর লেখো তাহলে ভেক্টর লিখবে বাই এইচ কাট, এটা হচ্ছে টাউ এফ কেন হলো, টি উইল বি রিপ্লেস বাই টাউ এফ। আচ্ছা, তাহলে এটা এইচ কাট কেটে যাবে, তাহলে মাইনাস ই ভেক্টর বাই এম টাউ এফ, এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর। নাও জে ইকুয়াল টু সিগমা ই, সেটা তো সবার জন্য ভ্যালিড, জে ইকুয়াল টু মাইনাস এন ই ভি, এটা তো নর্মালভাবে যে কোনো সময় ভেলোসিটি, যেই ভেলোসিটি যেখান থেকে সোর্স মে বি ডিফারেন্ট, ওখানে সোর্স হচ্ছে সবাই ডিপ ভেলোসিটি, অল দ্য ইলেকট্রন ইজ মুভিং করেসপন্ডিং ডিপ ভেলোসিটি পেয়েছিলাম। নাও এই ভেলোসিটি ইজ ডিফারেন্ট হেয়ার, বাট এই রিলেশনে সব জায়গায় ভ্যালিড, জে ইকুয়াল টু এনই, এটা তো নর্মালভাবে। তাহলে এখানে কী হবে, দিস মাইনাস ওরা বসিয়ে দাও, তাহলে মাইনাস মানে প্লাস এন স্কোয়ার টাউ এফ বাই এম স্কোয়ার টাউ এফ বাই এম ইন্টু ইলেকট্রিক ফিল্ড ই, এরকম চলে এলো। তাহলে সিগমা এখান থেকে যে জিনিসটা পাচ্ছ, সিগমা ইকুয়াল টু এন স্কোয়ার টাউ এফ বাই এম, এটা হচ্ছে কন্ডাক্টিভিটি হলো। একই রকম রিলেশন, বাট টাউ এফটার মধ্যেই সব কিছু লুকিয়ে রয়েছে, নতুন কিছু। এবার টাউ এফটা দেখা যায়, টাউ এফটা হচ্ছে তোমার, আচ্ছা এখানে লিখতে পারি এভাবে যে ভেলোসিটি, ফার্মি ভেলোসিটি ভিএফ, ফার্মি ভেলোসিটি মানে ফার্মি লেভেলে যে থাকবে তার করেসপন্ডিং ভেলোসিটি, ফার্মি ভেলোসিটি ভি ইকুয়াল টু ল্যামডা এফ বাই টাউ এফ, তার করেসপন্ডিং টাউ এফ ইকুয়াল টু চলে আসবে, এটা হচ্ছে ল্যামডা এফ বাই ভিএফ, ফার্মি লেভেলে করেসপন্ডিং, এটা হবে।
তাহলে সিগমা এটা বসিয়ে দিলে সিগমা ইকুয়াল চলে আসবে এন স্কোয়ার টাউ এফের জায়গায় তুমি বসিয়ে দেবে ল্যামডা এফ বাই এম এম ভিএফ এরকম চলে যাবে। আচ্ছা এই ফর্মুলা দেখো, এই ফর্মুলার সাথে এক্সপেরিমেন্টালি আনসার অনেকটা মিলে যায়। ফার্মি লেভেলে যে ভেলোসিটি পাওয়া যায় সেটা খানিকটা মিলে যায়। রিলেশনটা হচ্ছে তাহলে এই ভিএফ সিগমা ইকুয়াল টু এখানে নতুন চেঞ্জ হলো ভিএফ, যেন ফার্মি ভেলোসিটি, যেটা ফার্মি লেভেলে থাকবে তাদের ভেলোসিটি হাই হবে, হাই ভেলোসিটি তাদের করসপন্ডিং আনসারটা আসবে, বাকিদের জন্য আসবে না। এটার সাথে রিয়ালের সাথে অনেকটা মিলে যায়, বুঝতে পারলে? এটা হচ্ছে এখান থেকে সিগমা এটা দিয়েছে সমারফিল্ড থিওরি থেকে। ওকে, নেক্সট আমাদের পড়তে হবে থার্মাল কন্ডাক্টিভিটি আর হল এফেক্ট। চলো হল এফেক্টটা পড়ে নিই আসবে। আচ্ছা লাস্ট টপিক হচ্ছে হল এফেক্ট। হল এফেক্ট এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোশ্চেন আসবে, ভাইভাতে কোশ্চেন ধরবে। আচ্ছা আমরা প্রথমে ভেবে নেব মেটাল বা ওয়ান টাইপের কন্ডাক্টর রয়েছে মেটালের ক্ষেত্রে। ইনিশিয়ালি উই আর কনসিডারিং মেটাল।